নমস্কার, বাংলা যা ভাবছের আরও একটি পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অর্ক। আজকে এই মুহূর্তে আমরা সাধারণত আপনারা জানেন যে বাংলা যা ভাবছের প্রতিটি এপিসোডে আমি তো থাকি, আমার সঙ্গে 2-3 জন আমার সহকর্মী সহ বিশ্লেষক থাকেন। তারা আমাদের যে এই সমসাময়িক পরিস্থিতি, সেই পরিস্থিতির পর্যালোচনা করি আমরা সকলে মিলে। কখনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট থাকেন, আর সাংবাদিক বন্ধুরা থাকেন সম্বিত, সুমন, আমার যারা সহকর্মী তারা সকলে। আজকের পর্বটা একটু অন্যরকম। আপনারা সকলে জানেন যে কলকাতা শহরের চুম্বক পেরিয়ে, ভদ্রবৃত্তের জনপরিসর পেরিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে জনসমাবেশ, যে প্রতিবাদ, মানুষের যে নাগরিক স্বতঃস্ফূর্ত জাগরণ, মানুষের যে পথে নেমে আসা, তা সংগঠিত হচ্ছে আজ প্রায় 1 মাস হতে চলল। এই জনরোষ, গণবিদ্রোহ, মানুষের প্রোটেস্ট একদম প্রথম যখন শুরু হয়েছিল 10 তারিখ একটা ফেসবুক পোস্ট থেকে। ফেসবুক পোস্টটা দিয়েছিলেন রিমঝিম সিনহা, যিনি এর আগে কোনো দলীয় পতাকা বহন করে কোনো রাজনৈতিক স্লোগান পথে নেমে আদৌ দিয়েছেন কিনা কখনো আমার সন্দেহ আছে। আমরা দেখেছি বাংলাদেশে একটা সিভিল সোসাইটি মুভমেন্ট ধারে ভারে, গুরুত্বের বিচারে, মাত্রার দিক থেকে সম্পূর্ণ আলাদা হলেও আমরা আরও একবার দেখলাম যে নাগরিক সমাজের একজন প্রতিনিধি ডাক দিলেন, সেই ডাকে অভূতপূর্ব সাড়া মিলল এবং সকলে পথে নেমে এলো। আমরা কথা বলবো রিমঝিমের সঙ্গে। রিমঝিম সিনহা আমার সঙ্গে আজকে রয়েছেন। নমস্কার রিমঝিম। আমরা রিমঝিমের থেকে বুঝে নিতে চাইব এই যে আন্দোলনটা, যেটা গত 1 মাস ধরে চলছে, তার চরিত্র, তার এই মুহূর্তে তার হাল হকিকত এবং এই ঘটনা প্রবাহের ভবিষ্যৎটা কি। আমরা এই আন্দোলনের সঙ্গে কোন দিকে যাব। রিমঝিম, আমরা কথাবার্তাটা শুরু করতে পারি যে একদম গোড়ার কথাটা দিয়ে। 10 তারিখ আপনি মানুষকে পথে নেমে আসার ডাক দিলেন। আমি নানা রকম, আপনি যেসব গণমাধ্যমে কথা বলেছেন সেখানে দেখেছি যে আপনি বলছেন যে আমরা নিজেরাও ভাবতে পারিনি এত মানুষ নেমে আসবে। সে কথাগুলি আবার নতুন করে পর্যালোচনা করার কোনো মানে হয় না, কেননা মানুষ তো দেখছে, মানুষ নিজেও নেমে এসেছে, যারা দেখছে তারা নিজে এর শরিক প্রত্যক্ষভাবে। আমরা যদি এইটা নিয়ে শুরু করতে পারি কথাবার্তা, যে এই সামগ্রিক মানুষের না বলা, যে না এটা আমি মানছি না। এর আগেও তো আমাদের শহর, আমাদের রাজ্য, ব্রিগেড চলো, কুশপুত্তলিকা দাহ করো, অমুক মিছিল তমুক মিছিল, পার্টি সোসাইটি যেমন হয়, পার্টির বলে দেওয়া নানা রকম কর্মসূচির অংশীদার, তাদের একটা না থাকে। সেই নায়ের সঙ্গে আজকের এই নায়ের ফারাকটা কোথায়, কিভাবে দেখছেন? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এতদিন ধরে এই রেপের ঘটনাকে কেন্দ্র করে বহুবার সাধারণ মানুষ এই পার্টিকে, যেই ক্ষমতায় থেকেছে, তাকে হ্যাঁ বলেছে খুবই বাধ্য হয়ে। কারণ তার কাছে অন্য কোনো অপশন ছিল না। তার কাছে আইন যা বলে দেওয়া হয়েছে, সেটা যেভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, সেটার সঙ্গেই তাকে গলা মিলিয়ে চলতে হয়েছে, তার সম্মতি মিলিয়ে চলতে হয়েছে। কিন্তু সে মনে মনে কোথাও বুঝতে পেরেছে যে আমি যেটা পাচ্ছি সেইটাই যে আমি ডিজার্ভ করি, সেই জায়গায় বিষয়টা নেই। আমার মনে হচ্ছিল যে ওই ফেসবুক পোস্টটা কোথাও একটি খুব সুপ্ত আগুনকে হয়তো একটা ফুলকি দিতে পেরেছিল। আমি গোটা আন্দোলনের একজন নিমিত্ত মাত্র, মানে সাধারণ নারীরা যারা বেরিয়ে এসেছেন, যারা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা বেরিয়ে এসেছেন, তারা সবাই নিজ নিজ জায়গা থেকে যে কথাগুলি বলছেন, যে ডিমান্ডগুলি নিয়ে আসছেন, সেইগুলি তাদের মাথায়, তাদের মনে বহু বছর ধরে সঞ্চয়িত হয়েছে। তাদেরকে এটা ভাবতে বাধ্য করা হয়েছে যে সিস্টেম এতটাই তোমার উপরে গেড়ে বসে আছে যে তুমি এই দাবিগুলো সামনে এসে বলতে পারো না, তোমার অধিকার নেই এই দাবিগুলো বলার, যা হচ্ছে তোমাকে মেনে নিয়ে সেটার সঙ্গে এগিয়ে যেতে হবে। তার উল্টো দিকে কোথাও আমার মনে হয় যে এই কেসের যা ডিটেল আমরা দেখতে পেয়েছি, সেই ডিটেলকে সামনে রেখে মানুষ কোথাও এনাফ ইজ এনাফ বলে বাইরে এসেছিল।
তারা বলতে বাধ্য হয়েছিল যে আমরা একটার পর ঘটনা দেখছি, কিন্তু আমরা যে ধরনের সুরাহা এক্সপেক্ট করছি সেই সুরাহা আমরা কোথাও পেতে পারছি না। এবং সেই কারণেই আমার মনে হয় যে তারা 14 তারিখ রাস্তায় নেমেছিলেন, তারা রাত দখল করেছিলেন এবং এই গোটা 1 মাস ধরে বহু জায়গায় স্বতঃস্ফূর্তভাবে একদম সাধারণ ঘরের মহিলারা বাইরে এসে রাত দখল আন্দোলনে পার্টিসিপেট করছেন। তারা মফস্বলের মহিলারাও করছেন, শহরের মহিলারাও করছেন, গ্রামের মহিলারাও করছেন এবং বারে বারে তারা বহু ধরনের দাবিকে সামনে নিয়ে আসছেন, যেটা এতদিন ধরে এই সোকল যারা পার্টি ক্ষমতায় থেকেছে এই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে, তারা কিন্তু তাদেরকে কোনো সুরাহা দিতে পারেনি। সুতরাং আমার মনে হয় যে এই নাটা কোথাও এই ধরনের মানে ইনকম্পিটেন্সির বিরুদ্ধেও ছিল। এই বিষয়টা এই জায়গা থেকেও ছিল যে আমি এতদিন বাধ্য হয়ে তোমাকে হ্যাঁ বলেছি, কিন্তু আজকে দাঁড়িয়ে এই স্বাধীনতার সময় আমি আমার স্বাধীনতা নিয়েও কথা বলতে চাই এবং আমি আমার নাটুকু তোমাকে জানাচ্ছি যে আর বাধ্য হয়ে তোমাকে হ্যাঁ আমি বলতে রাজি নই। তার মানে কি রিমঝিম আপনি বিষয়টাকে এভাবে দেখছেন, যে এভাবে বলছেন যে এই যে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসছে, তার মানে এই দাবিটা, এই বিচারের দাবিটা, এটা শুধুমাত্র আর একটি ঘটনার, একটি কাণ্ডের সুরাহা, আইনি বিচার তার মধ্যে আবদ্ধ নেই। এটা কি একটা ব্যবস্থার পরিপূর্ণ সংস্কারের দাবি? এবং এটা কি এইরকম যে আপনার কথা থেকে আমি যে আঁচটা পাচ্ছি সেটা শুধু ধরিয়ে দিই, যে লোকটা প্রান্তিকেরও প্রান্তিক, ডবল মার্জিন, যে ইটভাটায় কাজ করে, তার একটা না আছে, তার উই ওয়ান্ট জাস্টিসের তার যে মানেটা, সে হয়তো দৈনিক শোষণের বিরুদ্ধে না বলছে। তার মানে একটা ঘটনা চুম্বককে কেন্দ্রে রেখে সমস্ত নাগুলো এক জায়গায় জমাট বাঁধছে, এরকমভাবে দেখছেন ব্যাপারটাকে? প্রথমটা আগে বলতে চাই, সেটা হচ্ছে যে ধরুন এনসিআরবির ডেটাই যদি আমরা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক 15 থেকে 16 মিনিটে একজন মহিলা রেপ হচ্ছেন এবং সেটা যদি দিন হিসেবে দেখি তাহলে 90টি কেসে উঠে আসার কথা। আমাদের কাছে মিডিয়াতে যে ধরনের কেস উঠে আসে সেইগুলি অবশ্যই মেনে নিতে হবে যে রেজিস্টার্ড এবং রিপোর্টেড, কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি এই বিষয়টার সার্ভে করি, বহু রেপ কেস আসলে রেজিস্টারই হতে পারে না, তার এফআইআরই লেখা হয় না এবং তার পিছনে প্রচুর কারণ থাকে। এরকম অনেক সময় হয় যে কোনো ইনফ্লুয়েন্সের কারণে সে এফআইআর লেখা হয়নি, অনেক সময় হয় যে আমাদের আইনি ব্যবস্থা যেভাবে চলছে তার উপর ভরসা করতে পারছেন না সার্ভাইভার, তাই তিনি লেখা দিতে পারছেন না, তার এফআইআর নিয়ে আসতে পারছেন না, বা এমন জায়গা বিষয়টি হচ্ছে যেখান থেকে থানা এতটাই দূরে যে তিনি মনে করছেন যে গোটা এই কোটানকোট গোলমেলে আইনি সিস্টেমের মধ্যে আমি না ঢুকে আমি বিষয়টা নিজের মতন নিজের কাছে রেখে দিলাম। কারণ এটা ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে সমাজ নানানভাবেই চলবে, তোমাকে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এবং আমি খুব এটা মনে করি যে মহিলাদের এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের ক্ষেত্রে এটা আরও বেশি করে বোঝানো হয় যে তুমি আসলে সমাজের সঙ্গে বেড়ে ওঠার জন্য তৈরি হয়েছো, তোমার ইচ্ছা এবং তোমার অ্যাসপিরেশন সেইগুলো সমাজের সঙ্গে খাপ খেলে তবে তুমি সেটা পারসিউ করবে, না হলে তুমি পারসিউ করবে না। সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই আন্দোলনের একদম শুরু থেকে যে দাবিগুলো উঠে আসছে সেই দাবিগুলো কোনো একটি কেস সেন্ট্রিক নয়। আমরা প্রাথমিকভাবে অবশ্যই প্রথম দাবি এটা বারে বারে বলছি যে আরজিকর কাণ্ডে যতজন দোষী রয়েছেন তাদের সবাইকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এবং এখানেও আপনি দেখবেন যে বারে বারে এটাও বলা হচ্ছে যে যত বড় নেটওয়ার্ক বা মাথার সঙ্গেও তারা কানেক্টেড থাকুন তাদেরকেও শনাক্ত করতে হবে। কারণ আমরা যখন আরজিকরের ঘটনার ডিটেলস পড়ছি তখন বুঝতে পারছি সেখানে এক ধরনের থ্রেট কালচার প্রিভেল করছে, যার কারণে বহু মানুষ সামনে এসে কথা বলতে ভয় পাচ্ছিলেন কিছু দিন আগে অবধিও। সেই গোটা বিষয়টা মাথায় রেখেও আমরা যখন এটা বলছি যে যত বড় মাথা হোক না তাকেই আমাদের সামনে এসে তাকে বিচারের আওতায় আনার কথা আমরা বলছি, তখনও কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধেও কথা বলছি, তখন আমরা থ্রেট কালচারের বিরুদ্ধেও কথা বলছি। এবং এই গণসমাবেশে কোথাও আমার মনে হয় যে শুধুমাত্র নারী আন্দোলনের কথাই উঠে আসছে বা শুধুমাত্র জেন্ডার স্পেসিফিক কোনো মুভমেন্টের কথা উঠে আসছে, সেইটাই 1 মাস বাদে হয়তো পরিস্থিতিটা নয়।
শুরু হয়তো হয়েছিল বিষয়টা এখান থেকেই, কারণ সেই কারণে আমি এই শব্দটা বললাম যে গোটা ব্যবস্থার সংস্কার এদিকেই কি যাচ্ছে বিষয়টা। একদমই মনে হচ্ছে সেটা, কারণ বহু মানুষ দুর্নীতি নিয়ে কথা বলছেন, বহু মানুষ থ্রেট কালচার নিয়ে কথা বলছেন, বহু মানুষ এই আন্দোলনের রাজনীতি আসলে কোথায় কিভাবে জড়িত সেইটা নিয়ে আলোচনা করছেন। তো আমার মনে হয় যে নারী আন্দোলন স্পেসিফিক এই আন্দোলন নিশ্চয়ই উঠে এসেছে, নারী আন্দোলনের সঙ্গে যে ধরনের দাবি রিলেট করে থাকি আমরা সেইগুলো উঠে এসেছে, কিন্তু তাতে আইনি ব্যবস্থায় কোথায় গলদ থেকে যাচ্ছে বা সরকারি সংস্থায় কোথায় গলদ থেকে যাচ্ছে এই বিষয়গুলি নিয়েও ডিসকাশন কোথাও উঠে আসছে। একটা লং টার্ম সলিউশন। একদম একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ভিত্তিক উত্তর চাই, সেটা হলো আপনার বা আপনাদের যেহেতু কোনো গণ আন্দোলন সংগঠিত করার, মানুষকে রাস্তায় নামিয়ে আনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বলেই আমি জানি। প্রশ্নটা হলো এই যে আপনাদের, এবং আপনারা তার মানে ডে টু ডে শিখেছেন, প্রত্যেক দিনের কাজ থেকে নতুন করে শিখছেন, আপনাদের স্ট্র্যাটেজিটা কি? আপনারা পরপর যে ধরনের প্রতিবাদ সমাবেশ, জনসমাবেশ, গানকে কেন্দ্র করে সমাবেশ তৈরি করলেন, প্রতিবাদী মানুষকে এক জায়গায় নিয়ে এলেন, শহর মফস্বলের এবং গ্রামাঞ্চলের বেড়াটা ভেঙে। আমরা দেখেছিলাম যে পুরুলিয়ায় একটা ভাইরাল একটা ভিডিওতে একটা সরু আলপথ, সেখান থেকেও কিছু মানুষ মোমবাতি হাতে বেরিয়ে আসছে, যেখানে উন্নয়ন যায় না সেখান থেকে মানুষের প্রতিবাদ বেরিয়ে আসছে। আমি বলছি এই মানুষকে সংগঠিত করার, মানুষকে ডাক দেওয়ার, স্ট্র্যাটেজি তৈরি করার খুব পরিষ্কার কথা যে শাসকের যে কোনো বিরোধী পক্ষকে কাউন্টার করার পূর্ব অভিজ্ঞতা থাকে, কেননা সে এক সময় বিরোধী ছিল এবং তার কাছে সমস্ত মেকানিজমটা থাকে, তার পুলিশ থাকে, রাষ্ট্রীয় যে ব্যবস্থা, ফলে সে চেনা বিরোধীকে মোকাবিলা করতে পারে। কিন্তু অচেনা বিরোধী সে কি করবে? সে কোন পদ্ধতি নেবে? সে কি রাত জুড়ে রাস্তায় ছবি আঁকবে? সে কি রাত জুড়ে রাস্তায় গান গাইবে? তাহলে আমি সেটাকে কিভাবে কাউন্টার করব? শাসকের কিন্তু এটা জানা থাকে না। ফলে শাসক একটু বেকায়দায় পড়ে যায় নাগরিক আন্দোলন হলে সারা পৃথিবীতেই। সেই জায়গা থেকেই আমার প্রশ্ন যে আপনারা এই আন্দোলনের কর্মসূচিটা, রাত দখল কর্মসূচি বা অন্যান্য কর্মসূচি কিভাবে স্থির করেন? আপনাদের স্ট্র্যাটেজিটা কি? আপনারা কি মিটিং করেন নিজেদের মধ্যে? আপনারা কিভাবে এগোচ্ছেন? প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাইবো সেটা হচ্ছে 2015 থেকে একভাবে উইমেন্স রাইটস আর উইমেন্স মুভমেন্টের উপর কাজ করার ইচ্ছে নিয়ে জনসাধারণের মধ্যে কথাবার্তা বলার একটা চেষ্টা আমি করছিলাম। সেখানে আমার কিছু বন্ধুরাও রয়েছেন, তারাও ছিলেন। এখানে ধরুন পাথর খাদানে, বীরভূমের পাথর খাদানে যেখানে মহিলারা কাজ করেন, তারা প্রত্যেক বছর নানান ধরনের ইউটিআই এর সংক্রমণে ভোগেন এবং তার থেকে তাদের পরিবারেও বিষয়টা ছড়িয়ে যায়। সেইখানে পিরিয়ড ট্যাবুজের বিরুদ্ধে এবং স্যানিটারি হেলথ হাইজিনকে মাথায় রেখে এক ধরনের ক্যাম্পেনিংয়ে আমরা গেছিলাম। সেখানে আমাদের সঙ্গে কিছু ডাক্তার ছিলেন, কারণ তারা কোনোদিনই তাদের যা রোজগার, তাদের যা, যেহেতু মিনিমাম ওয়েজ আমাদের দেশে এমনিতেও সেইভাবে ঠিক করা হয়নি, তাদের যা রোজগার সেখান থেকে তারা কোনোভাবেই ওই 80 টাকা দিয়ে একটা প্যাডের প্যাকেট কিনে তারা ব্যবহার করবেন এইটা তারা ভেবে উঠতে পারেন না, কারণ হয়তো তাদের দিনের রোজগারই অতটা 80 টাকা হয়ে ওঠে না বা 100 টাকায় গিয়ে থমকে দাঁড়ায়। সেই জায়গা থেকে তাদের মধ্যে যখন ক্যাম্পেন করেছিলাম তখন তাদের কিছু বিষয়ে তাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আসে। সেখানে আমরা একভাবে একটা ক্যাম্পেইন শুরু করার চেষ্টা করি যেখানে তারা নিজেদের প্যাড নিজেরা বানাবেন, নিজেরা তাদের মধ্যে বিলি করবেন এবং এক ধরনের অল্টারনেটিভ ইকোনমিক সিস্টেম তৈরি করা যায় কিনা সেই নিয়ে একটা পর্যালোচনা করা যায়। 2017-18 সালের দিকে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রচুর ঘটনা উঠে আসে, বাংলা চারিদিকে উঠে আসে, কলকাতা এবং তার আউটস্কার্টসের কিছু জায়গায় আমরা গিয়ে উঠতে পেরেছিলাম কিছু বন্ধু মিলে। সেখান থেকেও কিছু বিষয় আমরা জানতে পারি। সেই জায়গা থেকে এইখানে যদি আসি, বা 2019-এর প্রিয়াঙ্কা রেড্ডির যে ঘটনাটি ঘটেছিল হায়দ্রাবাদে, তখনও রিক্লেম দ্য নাইটের একটা কল আমি এবং আমার বন্ধুরা মিলে দিয়েছিলাম। তাতে 70 থেকে 100 জন মানুষ এসেছিলেন, মহিলা এবং পুরুষ মিলিয়ে, এবং আমরা রাত্রেবেলায় একটি ছোট মিছিল করেছিলাম যাদবপুর 8B থেকে বাঘাযতীন অবধি, এবং একটি স্ক্রিনিং হয়েছিল, যে ইন্ডিয়াস ডটার বলে যে ডকুমেন্টারি আছে সেটির একটি স্ক্রিনিং হয়েছিল, এবং তখনও ডকুমেন্টারিটা ব্যান হয়নি। একদম।
তখন আরও নানান কিছু যেই কথাগুলো রেপ নিয়ে বলা হয়েছে বা যে ধরনের ডকুমেন্টারিগুলো আসলে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে, সেই ধরনের কিছু কথাবার্তা আমরা সেই স্ক্রিনিংয়ের মধ্যে বসেছিলাম এবং সেখানেও গোটা রাতই আমরা কিন্তু জেগেছিলাম, ভোর অবধি আমরা ছিলাম সেখানে। তখনকার রেসপন্সকে কোথাও শিখে, মানে সেই রেসপন্স থেকে কোথাও শেখা, এবং এখন দাঁড়িয়ে আমার মনে হয় উপলব্ধির জায়গাগুলো কোথাও এই 2015 থেকে 2024 যে জার্নি, তার মধ্যে থেকে পাওয়া এবং তার মধ্যে থেকে শেখা। ওখানে মানে ধরুন ডোমেস্টিক ভায়োলেন্সের কেসের সময় আমি দেখতে পেয়েছিলাম যে যারা সার্ভাইভার, যাদের সঙ্গে কথা হচ্ছে, তারা মিনিমাম এটা জানেনই না যে আসলে আইনিভাবে তারা কি স্টেপ নিতে পারেন। সেটা তো তাও দূরের কথা, তারা এটাও জানেন না যে অ্যাবিউজ এবং ভায়োলেন্স আসলে কোনটা আইডেন্টিফাই করা উচিত। সেখান থেকে কিছু শেখা গেছিল যে আসলে সরকার অনেক কিছু হয়তো মধ্যবিত্ত শ্রেণীর জন্য, বা যারা আমরা একটা আর্থিক সচ্ছলতার মধ্যে রয়েছি, তাদেরকে কিছু জিনিস তারা বলেছেন যে আপনাদের জন্য কিছু জিনিস আমরা বানিয়েছি, আপনাদের জন্য সেটা রয়েছে, আমাদের কাছে ইন্টারনেটের সুবিধা রয়েছে, আমরা হয়তো গিয়ে কোনো আইন না জানলে সেটা গুগল থেকে সার্চ করে বা সামহাও আমরা সেই আইনের ব্যাপারে জেনে নিতে পারবো। কিন্তু সত্যি প্রত্যন্ত একটি এলাকায়, ধরুন রানীহাটির একটি এলাকায় যদি একজন মহিলা থাকেন, তাকে কিন্তু ছোটবেলা থেকে এটা বোঝানো হচ্ছে যে তোমার বর তোমাকে মারবে, দ্যাট ইজ ভেরি স্বাভাবিক, এটা হতেই পারে, একদম সেটা তোমার দাম্পত্য জীবনের অংশ। সেটা যে আসলে অ্যাবিউজ, সেটা যে আসলে ভায়োলেন্স এবং সেটা যে আসলে আইনি হিসেবে দণ্ডপ্রাপ্ত, সেইটা কোথাও বলা হচ্ছে না তাকে। এবং তার মানে একটা অ্যাওয়ারনেসের একদম গ্রাসরুট লেভেলে একটা অ্যাওয়ারনেসের অভাব রয়েছে একদম। এবং সেটা যখন পাথর খাদানে কাজ করছেন যে মহিলা শ্রমিকরা, তাদের সঙ্গেও যখন কথাবার্তা বলছি, তারাও বলছেন যে এই বিষয়টা আমরা করেছিলাম মোটামুটি এই জিএসটি লাগু হচ্ছিল স্যানিটারি ন্যাপকিনসের উপরে, এই ঘটনাটার আশেপাশে। তারা স্যানিটারি ন্যাপকিন জিনিসটা কি হয় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়, এই ইনফরমেশনটুকু তাদের কাছে প্রেজেন্ট নেই। অর্থাৎ আমরা যে ধরনের আন্দোলন শহরে দেখতে পাই তা অত্যন্ত প্রিভিলেজ শ্রেণীর আন্দোলন। তারা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন, সেই ইনফরমেশনকে কাউন্টার করছেন, তার বিরুদ্ধে একটা স্ট্যান্ড রাখছেন। কিন্তু আমরা বারে বারে ভুলে যাচ্ছি যে সরকারের তরফ থেকে এটা খুব সিস্টেম্যাটিকভাবে শ্রমজীবী শ্রেণী স্পেশালি তাদের কাছে নানান ইনফরমেশন নিয়ে যাওয়াই হয় না, কারণ তাদেরকে সরকারের এই ধরনের কোনো প্রচারের উদ্যোগও নেই। একদম, তাদেরকে এই অজ্ঞতার জায়গায় রাখাটা সরকারি সিস্টেমের জন্য কোথাও অত্যন্ত ফ্রুটফুল, অত্যন্ত প্রয়োজনীয়, প্রোডাকশন লাইনআপটা বজায় থাকে, একদম তাদের পাওয়ার সিস্টেমকে ধরে রাখার জন্য কোথাও একটা খুবই প্রয়োজনীয় বিষয়। তো এই কয়েকটি জায়গায় কথাবার্তা বলার কারণে আমরা বুঝতে পেরেছিলাম যে আসলে নাগরিক জানেন যে তারা তাদের এই যে নাটা তারা কিভাবে বলতে চান, কিন্তু নাগরিক আন্দোলন যেহেতু সবসময় হয়ে এসেছে কোনো একটি পার্টি সেটা হাইজ্যাক করার চেষ্টা করেছে বা এটা মোটামুটি ভোট রাজনীতির দিকেই ঘুরে গেছে, তার জন্য তাদের স্বর কোথাও আটকে গেছে। আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে নাগরিক নিজের কথাগুলো কিভাবে বলার চেষ্টা করবেন। এই গানের কথাটা উঠে এসেছিল 14 তারিখ থেকে 8ই সেপ্টেম্বর অবধি অবজারভেশনের থ্রুতে, কারণ আমরা দেখেছি বহু জমায়েতে মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছেন, নজরুল ইসলামের গান গাইছেন, তারা গোটা রাস্তা ভরিয়ে দিচ্ছেন তাদের মতন করে আঁকাআঁকি করে, তাদের মতন স্লোগান ডেভেলপ করছেন। একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধারা এই মিছিলে এসেছেন, এই জমায়েতে এসেছেন, এবং যারা কোনোদিন কোনো ধরনের প্রোটেস্টে পার্টিসিপেট করেনি তারা নিজেরা স্লোগান লিখছেন। তো বোঝা যাচ্ছে যে আসলে স্বতঃস্ফূর্ততা এবং কোথাও যদি এই বাধ্যবাধকতার বাইরে সাধারণ মানুষ থাকেন যে আমাকে একটি সিস্টেমের কথার মতনই চলতে হবে, সেই বাধ্যবাধকতার বাইরে যখনই নাগরিক রাস্তায় নামছেন তারা তাদের ক্রিয়েটিভিটি বাইরে নিয়ে আসছেন, তারা তাদের মতন করে আন্দোলনে পার্টিসিপেট করছেন। আমাদের কোথাও মনে হয়েছে এই স্বতঃস্ফূর্ততাকে ইম্পর্টেন্স দেওয়া জরুরি।
যেই জায়গা থেকেই ভাবার চেষ্টা করছি যে পরবর্তী আন্দোলনের স্টেপ কি হওয়া উচিত। আমরা যখন 14 থেকে 8 অবধি অবজারভেশনে বুঝতে পেরেছিলাম যে মানুষ গান দিয়ে নিজের প্রতিবাদ নিয়ে আসছেন, এবং বহুবার আমরা দেখেছি যে গানের মাধ্যমে প্রতিবাদের স্বর আমার মনে হয় অনেক সহজ হয় সেক্ষেত্রে। বহু মানুষ গানের সঙ্গে রিলেট করতে পারেন, বহু মানুষকে গাঁও ছোড়াব নেই জঙ্গল ছোড়াব নেই, এই গানটা গ্রাম এবং শহর দু জায়গাতেই কিন্তু সমানভাবে পেনিট্রেট করা সম্ভব হয়, মানুষের মধ্যে তার আলোড়নটা পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমার মনে হয় গান সেক্ষেত্রে একটা ভালো হাতিয়ার হতে পারে। আমরা একটা অন্যদিকে যাই, আপনি তো প্রেসিডেন্সি কলেজের ছাত্রী, অর্থাৎ আপনি ডিরোজিও যে কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেখানকার একজন প্রতিনিধি। ডিরোজিও সম্পর্কে সুশোভন সরকার বলেছিলেন যে তাদের আন্দোলন, মুভমেন্ট, তাদের চিন্তাভাবনা সেটা পুরোপুরি আমি কয়েন করছি, মানে তার ভাষাটাকেই বলার চেষ্টা করছি, ওন চার্মড সার্কেল, নিজস্ব উজ্জীবিত গোষ্ঠী, তার মধ্যেই জিনিসটা আটকে ছিল। তাদের চিন্তা ভাবনা, তাদের র্যাডিক্যাল যেসব প্রয়োগগুলো, সেটা তার বাইরে যায়নি, বরং তার বাইরে ক্রিটিসাইজড হয়েছিল। একাংশ হয়তো লড়িয়ে দেওয়ার জন্যই বলছে, অন্য কোনো অভিসন্ধিতে বলছে বা মনে করছে বলে বলছে। তারা বলছে যে এটা তো একটা ভদ্রবৃত্তের আন্দোলন, এটা তো ভদ্রলোক বনাম হকার, এটা তো গরিব মানুষ বনাম মধ্যবিত্ত। এই অভিযোগের কতটা সত্যি কতটা মিথ্যে সেটা যারা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছেন তারা বলতে পারবেন। 1, 2, এই অভিযোগটা এমনও হতে পারে যে ক্রমে সত্যি হয়ে উঠল। হয়তো সেটা অনেক বড় একটা মুক্তাঞ্চল নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু ক্রমে তার পরিধি ছোট হতে হতে আন্দোলনটা খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে সীমিত রইল। এখান থেকে এই আন্দোলনকে, এই চিন্তা ভাবনাকে, আপনি তো অনেক লং টার্মের কথা বলছেন, যেখানে প্রান্তিক মানুষকে অ্যাওয়ার করার কথা আছে, প্রান্তিক মানুষকে নানা বিষয়ে জানানোর কথা আছে, তাদেরকে অংশীদার করার কথা আছে, কিন্তু বাস্তবিকভাবে তাদের মনে রাখতে হবে যে পাথর খাদানে কাজ করে, তার কাছে যদিও থাকতে পারে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু ঘন ঘন ডোপামিন ক্ষরণকে সুনিশ্চিত করার জন্য ফেসবুক চেক করার স্বাধীনতাটা তার নেই। সে হয়তো দিনে একবার ইউটিউব চালায়। এই আন্দোলনকে, যেটা শুধুমাত্র আরজিকর কেন্দ্রিক নয়, একটি রেপ কেন্দ্রিক নয়, ব্যবস্থার পূর্ণ সংস্কারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে কিভাবে আরো বেশি করে এই গ্রামীণ মানুষের মধ্যে, তথাকথিতভাবে যারা এই বিষয়গুলি সম্পর্কে অবগত নয়, যাদের নানা রকম বিষয়টা বোঝাপড়ার জায়গা থেকে, যাদের আপনার কথা থেকেই সে কথা উঠে আসছিল যে বোঝাপড়ার জায়গা থেকে যাদের এখনো কিছু ফাঁক রয়ে গেছে, তাদের কাছে ক্রমে ঠেলা, তাদের কাছে পৌঁছে দেওয়া, এর জোরটা কোথা থেকে পাওয়া যাবে? এইটা কারণ রাষ্ট্রের অনেক শক্তি থাকে, রাষ্ট্র দুয়ারে সরকার যখন চায় তখন করতে পারে, তার মেকানিজম থাকে, তার গাড়ি থাকে, তার ফ্লেক্স থাকে, তার মাইক থাকে, তার প্রতিনিধি থাকে। আপনি কি করে নিয়ে যাবেন? আপনারা কি করে নিয়ে যাবেন? আমরা কি করে নিয়ে যাব? প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো আন্দোলনে যখন আমরা প্রত্যক্ষভাবে পার্টিসিপেট করি, তখন আমাদের শুধুমাত্র সেই আন্দোলনের দাবির পক্ষে দাঁড়ানোটাই একমাত্র ডিউটি হয়ে দাঁড়ায় না। সেখানে স্পেশালি প্রিভিলেজ সেকশনের একটি ডিউটি হয়ে দাঁড়ায় যে আমরা খুব রেসপন্সিবলি ওই আন্দোলনে পার্টিসিপেট করব। আমি নিজেও সেই প্রিভিলেজ সেকশন থেকে বিলং করি। আমি শহরে বড় হয়েছি, আমি প্রেসিডেন্সির মতন একটি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে যথেষ্ট একটি প্রিভিলেজড জায়গা, এবং আমার পরিবার সেই বিষয়টিকে সাপোর্ট করতে পেরেছে, আর্থিকভাবেও পেরেছে বলে আজকে হয়তো আমি এই জায়গায় এসে নিজের কথাগুলো রাখতে পারছি। আজকে যদি সত্যিই আমি খুব প্রত্যন্ত একটি গ্রামে বড় হতাম, তাহলে আমার কাছে এই সময়, সুযোগ ইত্যাদি কোনো কিছুই প্রেজেন্ট থাকতো না, এবং বারে বারেই আমরা বিষয়টার মধ্যে ফেল করতেই যাচ্ছি। আমার মনে হয় যে এই আন্দোলন থেকে কোথাও নতুন সিস্টেম গড়ার একটি ডাক আসছে, কারণ বারে বারেই সবাই বলছেন যে পুরনো সিস্টেমটা পচে গেছে, সেই সিস্টেমকে বদলাতে হবে। বদলটা শুধুমাত্র শোধন না হয়ে সেটা কোথাও নতুন এই কারণে বলা হচ্ছে, কারণ আগের সিস্টেম কখনো এই কয়েকটি দাবি নিয়ে, এই গোটা আমরা যে স্বাধীনতা দিবস পালন করছি 1947 থেকে, এই দাবিগুলো খুব বেসিক দাবি, এবং আজকে 75-76 বছর বাদে এসেও এই বেসিক দাবি নিয়ে কথা বলতে হচ্ছে, মানে এই গোটা সিস্টেমের মধ্যে সেই দাবি কোথাও ইনক্লুডেড ছিল না।
তার মানে আমাদেরকে নতুন করে কোনো একটা সিস্টেম গড়ে তোলার দরকার রয়েছে। নতুন সিস্টেম যেহেতু গড়ে তুলছি, তার আগে যেহেতু খানিক পড়াশোনা করার সুযোগ প্রিভিলেজ সেকশন পেয়েছে, তাদের ডিউটি দাঁড়ায় এটা যে আমরা যে ধরনের আন্দোলন দেখেছি সেই আন্দোলনের যা কিছু কণ রয়েছে সেই কণগুলোকে আইডেন্টিফাই করে এই আন্দোলনে সেগুলির উল্টো দিকে তৈরি করা। আমরা দেখেছি যে প্রান্তিক জায়গার মানুষেরা কোথাও এই মানে যে কোনো আন্দোলনের সঙ্গে, স্পেশালি শহর কেন্দ্রিক আন্দোলনের সঙ্গে রিলেট করে উঠতে পারেননি। তার মানে আমাদের বারে বারে ভাষাগত ব্যারিয়ার থাকে, নানা রকম ব্যারিয়ার থাকে, একদম আমাদের কোথাও বারে বারে ভাবতে হবে যে এই জায়গাগুলিকে আমরা অ্যাড্রেস কিভাবে করতে করতে যাব। খুব খুব পজিটিভভাবে এবং অ্যাক্টিভভাবে এই রেসপন্সিবিলিটিটা নেওয়াটা প্রিভিলেজ সেকশনেরই দায়িত্ব, যে আমি আমার ভাষা এবং আমার বিহেভিয়ার, আমার বক্তব্য, আমার অ্যাপ্রোচের যে ধরন সেইটা কোথায় কিভাবে রাখছি যাতে আমি কনভারসেশনটা শুরু করতে পারি। কারণ আমরা অবশ্যই কিছু জিনিস প্রিভিলেজ পেয়েছি, কিছু জায়গায় আমরা পড়াশোনা করতে পেরেছি বলে আমরা নানান কিছু বিশ্বাস করি, কিন্তু সেই প্রিভিলেজ এবং সেই পড়াশুনো শেষ প্রান্ত অবধি এখনো পৌঁছায়নি যে তারা একই জিনিস বিশ্বাস করবে। আমরা যদি কমিউনিকেশনের কোনো স্ফিয়ারই না তৈরি করতে পারি, তাহলে আলোচনার মাধ্যমেই তো আসলে বোঝাতে পারবো যে আপনি যেটা বিশ্বাস করছেন সেটা কোথাও। আপনি যে কমিউনিকেশনের কথা বলছেন তার মধ্যে আমার মনে হয় যে প্রথম স্তর হওয়া উচিত আঞ্চলিক ভাষা। আমি একটু হয়তো প্রশ্নটা একটু করা হচ্ছে, প্রশ্নটা হয়তো একটু উল্টো মেরুর হচ্ছে। একটিও পোস্টার, একটিও স্লোগান এই আন্দোলনে গত 1 মাসে এমন তৈরি হয়েছে যা আমি জানি না, আমি জিজ্ঞেস করছি, যা আঞ্চলিক শব্দ, আঞ্চলিক যা কিছু শ্রুতিতে আঞ্চলিকতাকে অ্যাড্রেস করে, যে শুনে মনে হবে যে এটা যেন বর্ধমানের কেউ বলছে, শুনে মনে হবে এটা যেন সুন্দরবনের কেউ বলছে, এমন কিছু তৈরি করা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এই আন্দোলনের প্রথম দিন থেকেই আমার কাছে বহু ফোন আসা শুরু করেছিল, যেহেতু আমাদের কিছু জনের নম্বর সার্কুলেট হয় পোস্টারে। সেই জায়গা থেকে আমি দেখেছি যে গ্রামের একজন মহিলা ফোন করে আমাকে বলেছিলেন যে আমি যে জায়গায় থাকি সেখানে 11টার পরে আর কোনো পরিবহন ব্যবস্থা নেই, আমাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু আপনার যে ডাক সেই ডাক আমার অত্যন্ত পছন্দ হয়েছে এবং আমি এই আন্দোলনে শরিক হতে চাই। উনি প্রায় পারমিশন নেওয়ার মতন জিজ্ঞেস করছিলেন যে আমি কি 9টা থেকে 11টা থাকতে পারি বাইরে। আমি ওনাকে বলার চেষ্টা যেটা করলাম সেটা হচ্ছে যে আপনি থাকবেন আপনার স্বাধীনতাকে মাথায় রেখে, সেটা অ্যাবসলিউটলি আপনার নিজের দায়িত্ব এবং নিজের অধিকার, সেটায় আমি পারমিশন দেওয়ার কেউ নই। আমার মা অসুস্থ, আমার মাকে যিনি দেখাশোনা করেন তিনি 14 তারিখে 9টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন যে আমি যাচ্ছি। কেষ্টপুরে যে জমায়েতটি হয়েছিল উনি সেখানে গেছিলেন। তো আমি প্রথম থেকেই এটা কোথাও প্রমাণ সহ বুঝতে যাচ্ছি যে এই আন্দোলন একটি সার্টেন শ্রেণীর মধ্যে যে রয়েছে, শ্রেণীবদ্ধ হয়ে রয়েছে, সেটা হয়তো নয়। কোনো কারণে এই আন্দোলন দেখাতে পেরেছে যে সে শ্রেণী ভেদ করে বহু মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছে। এইটা প্রথম রিয়েলাইজেশন। উল্টো দিকে যেটা বোঝার চেষ্টা করছি, যেটা আপনি আগেও জিজ্ঞেস করলেন যে এই আন্দোলনের ভাষ্য কিভাবে তৈরি হচ্ছে বা পরবর্তী প্রোগ্রাম কিভাবে আমরা ডিসাইড করার চেষ্টা করছি, আমরা জানতে পেরেছিলাম যে 14 তারিখ বাংলা জুড়ে প্রায় 300টি জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছিলেন। আমরা এখনো অবধি 90 থেকে 100টি কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলতে পেরেছি। আচ্ছা, তাদের দাবিকে বাইরে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা মনে করি না যে এই আন্দোলন শুধুমাত্র শহরে বসবাসকারী মহিলাদের দাবিই নিয়ে আসবে। আমরা একেবারেই মনে করছি যে এই মফস্বলে যারা মহিলারা রয়েছেন তাদের দাবি আসা দরকার, গ্রামে যারা মহিলা রয়েছেন তাদের দাবি আসা দরকার, এবং সেখান থেকেই বুঝতে যাচ্ছি যে বাঁকুড়া থেকে যখন এই দাবি আসছে যে এনাফ স্ট্রিট লাইট নেই, সেটা কতটা বেসিক একটা দাবি। ঠিক। এবং ধরুন নির্ভয়া ফান্ড থেকে যে উইমেন পুলিশ স্টেশন বানানোর কথা হয়েছে, মহিলা পুলিশ থানা, সেইটা পুরুলিয়া থেকে উঠে আসছে যে আমাদের এখানে কোথাও মহিলা পুলিশ থানা নেই। ঠিক। আমরা কোথাও এক্ষুনি আঞ্চলিক ভাষায় স্লোগান দেখতে পাচ্ছি না হয়তো, কিন্তু আন্দোলন ওই দাবির কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এবং তাদের দাবি কোথাও উঠিয়ে আনার, আমি যে কথাটি বলছিলাম রেসপন্সিবিলিটি, সেইটাও কোথাও আমাদের কাছে তৈরি হচ্ছে, একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। একদম। যে নেটওয়ার্কের নিচুতলার কথাটা
মানে কোট আনকোট নিচুতলা, যে সবটা পৌঁছয় না সে অর্থে নিচুতলা বলছি, তার কথাটা যে প্রতিনিধি সামনে আছে, যে প্রতিনিধি নগরে আছে তার কাছে পৌঁছে যাচ্ছে, সে একটা বৃহত্তর জায়গায় প্রেশার গ্রুপ হিসেবে সে কাজ করতে পারছে, প্রেশার গ্রুপের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারছে বলে আমার মনে হচ্ছে। লাস্ট প্রেস কনফারেন্সেও আমরা বলেছিলাম যে যারা যারা কোঅর্ডিনেট করেছেন, সাধারণ মানুষ যারা কোঅর্ডিনেট করেছেন এই পার্টির ঝান্ডা থেকে বেরিয়ে এসে, তারা সবাই যদি একটি মঞ্চে একত্রিত হতে পারি, তাহলে অ্যাটলিস্ট বাংলায় প্রত্যেকটি জায়গায় যে দাবিগুলি উঠে আসছে, যে কাঠামোগত বদলের দাবি উঠে আসছে, সেই প্রত্যেকটি দাবিকে একত্রিত করে এই লড়াইকে আরো স্ট্রেনথেন করা সম্ভব। আমি সত্যিই আশাবাদী যে সেই মঞ্চ যদি কখনো তৈরি হয় এবং প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি এলাকা থেকে মহিলারা উঠে এসে নিজেদের দাবিগুলো যখনই বলবেন, সাধারণ জনগণ যখন নিজের দাবি নিয়ে আসবেন, তখন আমরা স্লোগানও তাদের আঞ্চলিক ভাষায় নিশ্চয়ই শুনতে পাবো। অনেক শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্লোগান তৈরি করেছিলেন তার দল, বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলা কি এখন এই মুহূর্তে নিজের মেয়েদের একটি সংসদীয় দলও চায়, কি মনে হয়? এই মুহূর্তে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, মানুষ সবসময় বদলকে সংসদীয়ভাবেই দেখতে অভ্যস্ত হয়েছে। কারণ আমরা বহু ধরনের আন্দোলন দেখেছি, এনআরসি আন্দোলন দেখেছি, আমরা পিঞ্জরা তোড়ের আন্দোলন দেখেছি, আমরা কৃষক আন্দোলনও দেখেছি। কিন্তু গোটা স্ফিয়ারের মধ্যে যখনই কোনো বদলের কথা বলা হয়, তখন আমাদেরকে ছোটবেলা থেকেই যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যা বদল হবে পার্লামেন্টে গিয়ে বদল হবে। সংসদীয় রাজনীতি আসলে আমাদের কাছে প্রেজেন্টেড হয় খুব সোজাভাবে, যে আসলে ভোটে নমিনেশন ফাইল করতে হয়, তারপরে জনগণ যাকে ভোট দেবেন সে গিয়ে ওখানে দাঁড়াবে। পিছনে অনেক বেশি কারুকার্য থাকে, এই প্রমোশনের কারুকার্য, এই টাকার কারুকার্য, এই বিষয়গুলি আমাদের সাধারণ জনগণের কাছে খুব কম পরিষ্কারভাবে উঠে আসে। আমরা গোটাটাই শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়াটুকু দেখতে পারি। সেইখান থেকেও দাঁড়িয়ে মনে হয় যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে পার্টিসিপেট করার সময় সাধারণ জনগণ কাকে ভোট দেবেন সেইটা তো আমরা এই মুহূর্তে বলার পরিস্থিতিতে নেই। কিন্তু বহু মানুষ এই কথাটা আসলে মনে মনে ভাবছেন যে আন্দোলনে তারা যখন পার্টিসিপেট করছেন, তখন তারা সংসদে বিষয়টাকে কিভাবে নিয়ে যেতে পারবেন। আমার এটা যেটা মনে হয় যে সংসদেই একমাত্র এই বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, আদারওয়াইজ এই আন্দোলন কোথাও বিফল হয়ে যাবে, এই চিন্তা থেকেও কোথাও বাইরে বেরোনো দরকারি। কিন্তু সংসদেও কথা বলাটা জরুরি বোধ হয়, সেটা বহু মানুষ মনে করছেন, সেইটা আমাদেরও তো কোথাও মনে হচ্ছে। কিন্তু সংসদেই একমাত্র প্রশ্ন করা উচিত, বা সংসদের বাইরে প্রশ্ন করা উচিত না। নিরস্ত্র জমায়েত আমাদের অধিকার, একদম আমরা সেটা করবই। আমাদের যদি দাবিটা বৃহত্তর হয় এবং দাবিটা যদি এত জোরালো হয় এবং সমস্যাটা যদি এত আশু হয়, তাহলে তো সেটা আমরা করবই। রিমঝিম, আরেকটা কথা, যে বাংলাদেশে হাসিনার সরকার, হাসিনা শাহী, সেটাকে সরিয়ে দেওয়া, এটা ছিল গণদাবি, এটা ছিল সময়ের দাবি। কিন্তু বহু মানুষ অভিযোগ করেন, যে অভিযোগের মধ্যে কিছুটা সত্য তো আছেই, সেটা হলো যে এই আন্দোলনে কিছু চোরাস্রোত ঢুকে গিয়েছে, যারা মৌলবাদী, যাদেরকে হয়তো রাষ্ট্র ব্যবস্থার তো কিছু সংগঠিত শক্তি থাকে, সেই শক্তির কারণে যাদেরকে ঢাকা চাপা দিয়ে রাখা গিয়েছিল, ভয় দেখিয়ে, চাপ দিয়ে, কোনো রকম একটা সম্পর্কের ভিত্তিতে তাদেরকে চুপ করিয়ে রাখা গিয়েছিল। কিন্তু এইবার তারা এই শাসকের পতনের যে একটা মৌসলকাল তৈরি হলো, যে শাসকের পতনের অনিবার্যতা তৈরি হলো, এতে তারা একটা স্বাধীনতা পেয়ে গেল। স্বাধীনতার শব্দের মধ্যে একটা স্বয়ের অধীনতা আছে, কিন্তু মৌলবাদী শক্তি এই অধীনতায় বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে তারা যে কোনো কিছু, যে কোনো মানুষকে প্রাদেশিক সংকীর্ণতা বলুন, ধর্মীয় সংকীর্ণতা বলুন, তার ভিত্তিতে এক ঘরে একা করে দিতে পারে। আমাদের দেশে তাবরেজ আনসারীর কথা মনে করব, এরকম বহু নাম রয়েছে, সে নাম বলে শেষ করা যাবে না। প্রশ্নটা হলো এই যে এখানে একটা আনরেস্ট তৈরি হয়েছে, সিভিল আনরেস্ট, নাগরিক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, এই বিদ্রোহেও কি এই ধরনের চোরাস্রোত ঢুকে যেতে পারে, ঢুকে যাচ্ছে? আমি আরো স্পেসিফিক করে বলি, একটা অভিযোগ যে এই আন্দোলনের সুযোগে তো এই নাগরিক বৃত্তে বিজেপি ঢুকে যাচ্ছে। বিজেপিকে কেন জায়গা দেওয়া হবে? বহু মানুষ যারা গদি মিডিয়ার দাস নন, তারা এই প্রশ্নটা করছেন, তাদের এই প্রশ্ন করার অধিকার রয়েছে, যে দলটা মণিপুর নিয়ে এতদিন কিছু বলেনি, প্রধানমন্ত্রী একবারও যাননি, দলের প্রধান প্রতিনিধি তিনি একবারও যাননি,
যারা হাতরাসের উন্নাওয়ের ঘটনায় সঠিক ন্যায় বিচার সঠিক সময় করেনি, যারা ব্রিজভূষণের ছেলেকে টিকিট দিয়েছে, যারা রেবন্ত রেড্ডিকে নিয়ে কিছু প্রকাশ্যে বলেনি, তাদের কোনো প্রতিনিধি এই আন্দোলনে কেন শরিক হবে? এই প্রশ্নটা তোলার অধিকারও নাগরিকের আছে। এই প্রশ্নটাকে কিভাবে কাউন্টার করা যাবে? আমি মনে করি, আপনিও নিশ্চয়ই মনে করেন, আন্দোলন অল ইনক্লুসিভই হওয়া উচিত, কারণ এটা নাগরিক সমাজের আন্দোলন, সকলেই সুনাগরিক। কিন্তু এখানে এই ছাঁকনিটা, যে আমি বাংলাদেশে একটা আন্দোলন করব, সেখানে জামাত এমনভাবে অনুপ্রবেশ করবে না যাতে সে আন্দোলনের পুরোভাগে তারাই চলে যায়। ঠিক তেমনই আমি একটা আন্দোলন করব, সেখানে দক্ষিণপন্থী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি এমনভাবে ঢুকবে না যাতে তারাই চালিকা শক্তি হয়ে যায়। হতে পারে তার একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সে সেখানে নাগরিক সমাজের অংশ হয়ে তাকে আসতে হবে, তার ইন্টারেস্টের ব্যাগেজটা বাড়িতে রেখে। এইটা কি করে এনশিওর করা যায়? যে কোনো পার্টির ক্ষেত্রে নীতি নির্ধারক সেকশন বলে একটি সেকশন হয়, যাদের মুখ আমরা আরো বেশি দেখতে পারি, যারা মিডিয়াতে এসে কথা বলেন বা যারা সংসদে পার্টিসিপেট করেন। এই সেকশনের কাউকেই এই আন্দোলন জোরের স্বরে রিজেক্ট করেছে, কিন্তু একদম সাধারণ মানুষ যারা গ্রামে গঞ্জে বাস করছেন, যাদের হয়তো কোনো একটি পার্টির দ্বারা এত বেশি থ্রেট আসছে যে তারা অন্য পার্টির ভোটার হতে, সাপোর্টার হতে বাধ্য হচ্ছেন, এনাদের থেকে নীতি নির্ধারক সেকশনে একটা বড় ডিফারেন্স রয়েছে। ঠিক, কারণ তারা কোনোভাবেই এই পার্টির পলিসিতে বা পলিসি মেকিং এ পার্টিসিপেট করেন, অত দূর পৌঁছতে পারবেন না তারা। একদমই। কোনো পার্টি এই একদম প্রান্তিক জায়গার মানুষদের সঙ্গে এই পর্যালোচনায় যায় না যে আসলে পার্টি এর পরবর্তী পদক্ষেপ কি নেবে। এই ডিফারেন্সটা আমাদের করা অত্যন্ত জরুরি। এবং উল্টো দিকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই আন্দোলনেও কিছুদিন আগেই মমতা ব্যানার্জির পদত্যাগের কথা বারবার উঠে আসছিল, যেটা কিন্তু আন্দোলনের শুরু থেকেই একমাত্র দাবি হিসেবে কোথাও তৈরি হয়নি, উল্টে দাবি হিসেবেই তৈরি হয়নি। কারণ কারোর পদত্যাগ দিয়ে আসলে এই গোটা সিস্টেমের যে পচা গলা বিষয়টা, সেটা ঠিক হয়ে যাবে না। পদত্যাগ হলে অন্য আরেকজন আসবেন, কিন্তু তার মননটি সেই একই সিস্টেম থেকে গড়ে ওঠা, পার্টি সিস্টেমও এই ব্যবস্থাকেই সাপোর্ট করে, সেই একই সিস্টেমেই গড়ে ওঠা। সুতরাং আমার মনে হয় যে একদম সাধারণ মানুষ এবং নীতি নির্ধারক সেকশনের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কোথাও করা জরুরি। এবং উল্টো দিকেই আন্দোলনের, আমি জাস্ট একটু বলে নিই, আন্দোলনের যে কাঠামোগত বদলের দাবিগুলো উঠে এসছে, সেই দাবিগুলো কোথাও নিয়ে আসা জরুরি। কারণ আমরা যদি লক্ষ্য করি, মৌলবাদী সেকশন বা মৌলবাদী চিন্তাভাবনায় বিশ্বাস যারা করেন, তারা আসলে নারী স্বাধীনতার উল্টো দিকে দাঁড়ান। সুতরাং এই কাঠামোগত বদলের যে ধরনেরই দাবি রয়েছে, সেই প্রত্যেকটি নারী স্বাধীনতার পক্ষের দাবি। যিনি একদম মৌলবাদী চিন্তায় বিশ্বাস করবেন, তিনি আসলে শেষ অবধি এই দাবির পক্ষে দাঁড়াতে পারবেন না, এবং সেখানেই এই ডিফারেন্সটা ক্রিয়েট। দিলীপ ঘোষ তো মনে করেন যে মেয়েরা কি পড়বে না পড়বে সেগুলো ঠিক করে দেওয়া যায়, ফলে তিনি এই আন্দোলনে, মানে আন্দোলন ইনক্লুসিভ হলেও, তা আমি ব্যক্তি দিলীপ ঘোষের কথা বলছি না, আমি বলছি এই মনটা কখনোই এই আন্দোলনের একটা চালিকা শক্তি হতে পারে না বলে মনে হয়। এখানেই একটা কিন্তু রয়েছে, সেটা হলো, কিন্তু ধরা যাক এই নাগরিক আন্দোলন থেকে উঠে আসা একটি মুখ, একজন প্রকৃত জনপ্রতিনিধি, তিনি যদি কাল এই অব্যবস্থার বিরুদ্ধে লড়ছি বলে বিজেপির থেকে টিকিট নেয়, বিজেপির প্রতিনিধি হয়ে গেরুয়া বস্ত্র বসন গায়ে, উত্তরীয় গায়ে চাপিয়ে গ্রামে শহরে নগরে ঘুরে বেড়ায়, তাহলে কি এটাকে আন্দোলনের ফলাফল, আন্দোলনের ব্যর্থতা, আন্দোলনের একটা এমন একটা নিয়তি, যে নিয়তিটা এড়ানো অসম্ভব, এভাবে দেখবেন না? আমি সেটাকে দেখবো যে যদি কেউ এই আন্দোলনকে ব্যবহার করে নিজস্ব টিকিট পাওয়ার রাস্তা ঠিক করেন, তাহলে তিনি আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আন্দোলন বিফল হওয়া আসলে তখনই সম্ভব যখন গোটা আন্দোলন এই বিষয়টাকে সাপোর্ট করে বিজেপির ফেভারে চলে যায়। ঠিক, কিন্তু আমরা বারে বারেই বহু জায়গায় এটা শুনতে পেরেছি যে ভোটবাজ যে কোনো পার্টিকে, সেটা বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, আপ হোক, কংগ্রেস হোক, তারা কিন্তু বারে বারে বিষয়টির থেকেই আন্দোলনকে বিচ্ছিন্ন করেছেন এবং জনসাধারণ বলেছেন যে আমরা ভরসা রাখতে পারছি না যে কোনো সংসদীয় রাজনৈতিক দলের উপরে।
সুতরাং আন্দোলনের প্রথম থেকেই আন্দোলনের সাধারণ জনগণের যা পার্টিসিপেশন, তাদের বক্তব্যে এটা কোথাও নেই যে তারা বিজেপির হয়ে দাঁড়াতে চাইছেন মমতার উল্টো দিকে বা টিএমসির উল্টো দিকে। তার মানে যিনি বিজেপির টিকিট পাওয়ার জন্যই কাণ্ডটি ঘটাবেন, তিনি আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, গোটা আন্দোলন বিফল হয়ে যাচ্ছে না তার কারণে। খুব পরিষ্কার বললেন, খুবই পরিষ্কার বললেন এই কথাটা। একটা প্রশ্ন এখান থেকে অনিবার্যভাবে আসে বলে আমার মনে হয়, রাষ্ট্র, আমাদের বর্তমান শাসক বা অতীতের শাসক, তারা আপনি এই ব্যবস্থাটার প্রত্যক্ষ অংশীদার, আবার এই ব্যবস্থার বিরুদ্ধে একটা বিদ্রোহের সূচনা বিন্দুতেও দাঁড়িয়েছিলেন। সেখান থেকে আপনি তো দেখেছেন, জানেন যে রাত্রি সাথী বলে একটা প্রকল্পের কথা সরকার বলছে, সেখানে সরকার বলছে যে মেয়েদের রাতে কাজ করতে হবে না, কাজে অব্যাহতি দেওয়া হবে বলে একটা সুযোগ, একটা মেয়েদের জন্য একটা বিশেষ ব্যবস্থার কথা বলছেন। এই ব্যবস্থাটা মেয়েদের আলটিমেট ফ্রিডম বলতে যাবে বোঝায়, তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়েছে এই ব্যবস্থাটা 3টে কারণে। এক, সরকার এভাবে কতজন মেয়েকে প্রোটেক্ট করবে যারা শুধু সরকারি চাকরি করে? তাহলে যারা সরকারি চাকরি করে না তাদের কি হবে? 1, 2, তার মানে কি রাতটা আসলে ধর্ষকের, এটাকেই ভ্যালিডেট করে দেওয়া হলো। 3, তার মানে দিনের বেলা কোনো ধর্ষণ হয় না। এই প্রশ্নগুলো থেকে একটা অভিমুখ তৈরি হয় যে সারা রাজ্যে সমস্ত মেয়ে তার নিজস্ব অভিরুচি এবং তার কাজের তাগিদ অনুযায়ী 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়, যে কোনো পোশাকে, যে কোনো জায়গায় যাবে, এবং রাষ্ট্র, যে রাষ্ট্রে আমরা ট্যাক্স দিয়ে থাকি, তার দায়িত্ব হবে সেই নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই দাবিটাকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনারা কোনো প্রেশার তৈরি করতে পেরেছেন? এইটা কি আপনাকে ভাবিয়েছে? অবশ্যই ভাবিয়েছে, এবং এটার থেকে বোঝা যায় যে আসলে যে সিস্টেমের কথা বারে বারে উঠে আসছে, সেই সিস্টেমে যেভাবে মহিলাদেরকে প্রোটেক্ট করার অনেক বেশি চিন্তা ভাবনা থাকে, রাদার দ্যান এইটা ভাবনা চিন্তা করা যে আসলে তিনি নিজের মতন করে নিজের জীবনটাকে। একটা সমাজে 30% মহিলাও কি সরকারি চাকরি করে? আমার মনে হয় করে না, তারও কম। একদমই করে না, কারণ আমাদের গোটা দেশের মধ্যে সরকারি চাকরি প্রথমত অ্যাক্সেসিবলি একটি সার্টেন শ্রেণী অবধি, এবং উল্টো দিকে যারা মহিলা শ্রমিক হিসেবে কাজ করেন, শ্রমজীবী শ্রেণী হিসেবে আইডেন্টিফাইড, তাদের মিনিমাম ওয়েজের কথাটুকু উঠে আসে না। আমরা যদি মিনিমাম ওয়েজের ফর্মুলা দেখি, সেখানে একটি ফ্যামিলির মধ্যে একজন পুরুষকে 1 ইউনিট ধরা হয়েছে এবং একজন মহিলাকে 0.8 ইউনিট ধরা হয়েছে। আমরা সেইখানেই কোথাও বলে দিচ্ছি যে একজন মহিলার যা চাহিদা তা পুরুষের থেকে কম। এইটা কিসের বেসিসে ডিসাইড হচ্ছে সেটার কোনো যুক্তিযুক্ততা আমি দেখতে পাচ্ছি না। এবং উল্টো দিকে দাঁড়িয়ে তার রাত্রিরের সাথীর যে প্রকল্প, তার কোনো ডেসক্রিপশন নেই। আমরা দেখছি যখন হুলিগান অ্যাটাক হচ্ছে তখন ট্রেন্ড পুলিশ অফিসার্স পালাতে বাধ্য হচ্ছেন। তাহলে রাত্রিরের সাথী হিসেবে যাদেরকে সরকারিভাবে প্রোটেকশন ফোর্স হিসেবে বানানো হচ্ছে, সরকার বলছে অবসরপ্রাপ্ত কর্মীদেরকে পুনর্নিয়োগ করা হবে নিরাপত্তার ক্ষেত্রে। তাদের ডেসক্রিপশনটা কি? মানে আমরা যে ভরসা করব সরকারের উপরে, রাত্রিরের সাথীর ডেসক্রিপশন কি? আমরা কি আসলে সিভিক ভলেন্টিয়ার্সদের যেরকম ভাবে চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেই একইভাবে রাত্রিরের সাথীর কাউকে নিয়োগ করা হবে? তাহলে তো আমরা ট্রেন পুলিশ অফিসার্সের থেকেও যেটা এক্সপেক্ট করার চেষ্টা করছি সেটাও কি কোথাও রাত্রিরের সাথীর থেকে এক্সপেক্ট করতে পারি? আরো একবার ভালনারেবল হয়ে যেতে পারি আমরা। একদমই তাই, আপনি এটা বলছেন। এবং উল্টো দিকে আসলে এটা খুবই আনফরচুনেট যে ওয়েস্ট বেঙ্গলের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি মহিলাদের দাবি বা মহিলাদের যা অ্যাসপিরেশন সেটা কোথাও বুঝে উঠতে পারছেন না। কারণ তার প্রেস রিলিজে এটা নিজে তিনি বলছেন, বা এইটা তার গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে মহিলারা রাতে আরো কম বেরোলেই ভালো হয়। মানে আবার সেই এক ভিকটিম ব্লেমিং এর বিষয়টার মধ্যে ঢোকানো, যে তোমার সাথে কোনো ইনসিডেন্ট যদি ঘটছে তাহলে তুমি জায়গাটা থেকে ফেরত এসো। ওই সিস্টেম, তুমি কখন বেরিয়েছিলে তার উপর নির্ভর করবে ঘটনাটা ঘটবে কি ঘটবে না। ওই সিস্টেমের মধ্যে যে গলদটি রয়েছে সেটা কোথাও আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে না, যে ওই ঘটনাটা কেন ঘটছে, ওই মননটা কেন ঘটছে, কেন কোনো ধর্ষক মনে করছেন যে তিনি তার পাওয়ার এক্সার্ট করতে পারবেন এই ধর্ষণের থ্রু দিয়ে।
আমরা তো আসলে ধর্ষণ নিয়ে আলোচনাটা কোথাও করছি না, রেপ কালচার নিয়ে আলোচনা করছি না, ধর্ষণ সংস্কৃতি নিয়ে আলোচনা করছি না। সেইগুলিকে আইডেন্টিফাই করতে করতে যাওয়ার উল্টো দিকে আমরা আবার সেই সার্ভাইভারদেরকেই বলছি, বা এমন কোনো মহিলাকেই বলছি যে তুমি তাহলে রাত্রিরে বেরোলে তোমার সঙ্গে কোনো সঙ্গী নিয়ে বেরো, বা তুমি রাত্রিরে বেরোই না। আপনি যে কথাটা বললেন সেটাও ঠিক, যে তার মানে দিনে ধর্ষণ হয় না সেটা আমি মেনে নিচ্ছি, বা পরিবারের মধ্যে এই যে বাড়িতে থাকার কথা বলা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স এবং ম্যারিটাল রেপটা কি তাহলে আমরা গ্রাহ্যের মধ্যে আনছি না? সেটা তো পরিবারের মধ্যেই হচ্ছে, বাড়ির মধ্যেই হচ্ছে। রিমঝিম, আমার এখানে আরও একটা প্রশ্ন করার আছে, যেখানে এইরকম একটা নাগরিক স্বতঃস্ফূর্ত বিদ্রোহ তৈরি হয়েছে, মানুষ ব্যবস্থার সংস্কার চাইছে বলে বাধ্যত সরকারকে তড়িঘড়ি একটা সংস্কার আনছে, সরকারকে আনতে হচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের কি আরও নমনীয় হয়ে আরও বড় করে ভাবা উচিত ছিল না? আমি স্পেসিফিকভাবে বলি, যখন আমরা মহিলাদের কথা বলছি, তাদেরকে অ্যাড্রেস করছি, ঠিক ভুল মিলিয়ে কিছু পদক্ষেপ ঠিক, কিছু পদক্ষেপ ভুল, যেটা আমরা আলোচনা করলাম আগের প্রশ্নটায়। কিন্তু এখানে তৃতীয় লিঙ্গের মানুষ কোথায়? আমাদের সমাজে পুরুষের হাতে অনেক শক্তি সঞ্চারিত, অনেক ক্ষমতা সঞ্চারিত, রাষ্ট্র ইকুয়ালস টু পুরুষ, তার মেশিনারিগুলো পুরোপুরি পুরুষের সপক্ষে কাজ করে, তুলনায় মেয়েরা দুর্বল। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ তো আরও দুর্বল, তার কোনো ক্ষমতাই নেই, তার পক্ষে বলার কেউ নেই। আমি এইভাবে বলি যে রেপ রেটরিকে তাদের সাথে কথা বলাটা সমাজে রীতিমতো একটা স্বাভাবিকতা বলে ধরে নেওয়া হয়। তাদেরকে নানা রকমভাবে কোণঠাসা সমাজের সব স্তরে করা চলে। এবং একটা, আমি জানি না আপনি একমত হবেন কিনা, একজন মেয়ের প্রতি মানুষ যতটা, তার প্রতি অবিচার হলে মানুষ যতটা সংবেদনশীল হয়, যতটা প্রতিবাদী হয়ে ওঠে, যতটা মুখর হয়ে ওঠে, তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাও হয় না। ফলে তৃতীয় লিঙ্গের মানুষদের যে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, যে নির্যাতনের শিকার হতে হয়, তা নিয়ে কোনো নিদান, তা নিয়ে কোনো ভাবনা চিন্তা, এটাও কি সরকারের ইনক্লুড করা উচিত ছিল না? এক। দুই, একটা বিষয়কে আপনাদের আমি স্বাগত জানাই, যে আপনাদের আন্দোলন যেহেতু পার্টি সোসাইটি আন্দোলন থেকে বেরিয়ে গিয়েছে, আপনাদের বলছি, আমাদেরও, আমাদের সকলের, এখানে শুভদীপ ক্যামেরা করছে বা যারা সাউন্ড করছে তাদের সকলের, এটা পার্টি সোসাইটির আন্দোলন থেকে বেরিয়ে গিয়েছে এই আন্দোলনটা। সেটা একটা অল ইনক্লুসিভ চেহারা নিয়েছে। সেখানে আমরা দেখছি যে পতাকা হাতে, কোনো দলের পতাকা নয়, স্বতঃস্ফূর্তভাবে হয়তো তাদের লিঙ্গ সাম্যের বা তাদের লিঙ্গ চিহ্নের জেহাদের যে পতাকা, সে পতাকা হাতে, কোনো স্লোগান হাতে, পোস্টার হাতে সক্রিয়ভাবে তৃতীয় লিঙ্গের মানুষরা আসছেন। এদের কিন্তু কখনো কোনো দিন কোনো পার্টি ডান বাম কেউ ইনক্লুড করেনি। বামেদের ইস্তেহারে ছিল, কিন্তু সামনে দাঁড়িয়ে একজন নেতা, তিনি তৃতীয় লিঙ্গের, তিনি কথা বলছেন এবং পার্টি সেটাকে এনশিওর করছে এবং মানুষকে আস্তে আস্তে কনভিন্স করছে যে এটা হবে, এটা হতে হবে, তার লিঙ্গ পরিচয়ের জন্য তাকে প্রান্তে ঠেলে দেওয়া যাবে না। এটা তো আমরা করতে পারিনি। আন্দোলন এই একটা ছবি আমাদের সামনে তৈরি করেছে, সেই ছবিটা খুব আশাপ্রদ। কিন্তু রাষ্ট্র, শাসক, তাদের কি এই জায়গাটায় এটাও একটা কি খুব বড় ব্যর্থতা নয়, যে তারা যখন এত এত মানুষ, পলিসি মেকার, তারা সকলে খুব বিদ্বান, পণ্ডিত, মাপা বাংলা বলতে পারেন, চাপা ইংরেজিতে বিবৃতি লিখতে পারেন, তারা কি এই ব্যবস্থাটা নিয়ে এই সংস্কারের জায়গা থেকে এগেন কিঞ্চিত উদাসীনতা, সংকীর্ণতা দেখালো না? কি বলবেন? আমার মনে হয় যে কোনো আন্দোলনের সময় যেহেতু সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা রাষ্ট্রের সিস্টেমের বিরুদ্ধে যায়, না হলে আন্দোলনের পরিপ্রেক্ষিত তৈরি হয় না সেইভাবে। আমরা রাষ্ট্র থেকে কোনো একটা কিছু এক্সপেক্ট করি, না পেয়েই উল্টো দিকের একটা কাউন্টার রেজিস্ট্যান্স তৈরি হয়। সেখান থেকে রাষ্ট্র সবসময় প্রত্যেকটি আন্দোলনে ধৈর্যের পরীক্ষা নেয় দুভাবে। একটি হচ্ছে কোনো রেসপন্স না করে, যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ভবনে যখন ডাক্তাররা রয়েছেন, অবস্থান করছেন, তাতে বারে বারে সরকারের তরফ থেকে ক্লজ আসছে যে তোমাকে এইটা মানতে হবে, তাহলে আমি কথা বলবো, না হলে আমি কথা বলবো না। গোটা 1 মাস ধরে যে আন্দোলন চলছে, তার মধ্যে ওনারা একটা প্রেস রিলিজ বার করেছেন নাগরিক আন্দোলনের জন্য, এবং একটি বার্তা বার করেছেন ডাক্তারদের জন্য, যেখানে তারা বলেছেন যে তারা কথা বলতে চাইছেন, কিন্তু এই শর্তে। এইটাই একটি ধৈর্যের পরীক্ষা, যেখানে তারা বারবার দেখার চেষ্টা করছেন যে আন্দোলনে নাগরিক এবং ডাক্তাররা, যদি সেটাকে একটি ফোর্স হিসেবেও আমরা ধরি, তারা কতদিন রাস্তায় থাকবেন, কতদিন তোমার ধৈর্য থাকছে যে তুমি আমার বিরুদ্ধে কথাটা বলছো। যেটা আমরা অনেক বেশি দেখতে পাই ফ্যাসিস্ট টেন্ডেন্সির মধ্যে থাকে, যে তুমি তোমার কথা বলে যাও, আমি তোমাকে জায়গা দেবো, কিন্তু আমি তোমার কথা শুনবো না। এইটা একটা প্রবণতা। উল্টো ধৈর্যের পরীক্ষাটা হচ্ছে যখনই আমি
একটি প্রেস রিলিজে একটি সার্টেন জেন্ডার নিয়ে কোনো ধরনের নর্মস বার করছি, তখন আমি ওই মহিলাদেরকে বা ওই সার্টেন জেন্ডারটিকে অ্যাড্রেস করে কয়েকটি কথা বলছি, যেটা আন্দোলনে যেহেতু অন্যান্য জেন্ডারের মানুষজনও রয়েছেন, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষরাও রয়েছেন, তাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করার ধৈর্যের পরীক্ষা নেবে। তারা বারবারই দেখবে যে আচ্ছা মহিলাদেরকে নিয়ে এইটা বেরিয়েছে, আমাদেরটা নিয়ে এখনো বেরোয়নি, তার মানে কোনো একটি জায়গায় ধৈর্যের বাঁধ ভেঙে এই ঝামেলাটা মহিলাদের মধ্যে এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের মধ্যেও তৈরি হতে পারে, যে তাহলে তোমাদেরকে নিয়ে তো দুটো বর্গকে লড়িয়ে দেওয়া হলো। একদম, কারণ সিস্টেম অনুযায়ী জেন্ডার দুটি বাইনারিতে এক্সিস্ট করে। তারা তৃতীয় লিঙ্গকে ঢোকাতে বাধ্য হয়েছেন কারণ এখন এই 21st সেঞ্চুরির নানান কথাবার্তার মধ্যে তাদের ভোটকে কেন্দ্র করে তারা যদি তৃতীয় লিঙ্গ নিয়ে কোনো জিনিস আইনে প্রদান না করতেন, তাহলে হয়তো এইটি আরো বড় ফোর্স হয়ে আরো বড় রেজিস্ট্যান্স তৈরি করতে পারত। তারা প্রত্যেকটি জিনিস নির্বাচন প্রক্রিয়াকে মাথায় রেখে তৈরি করেন, না হলে তৈরি করেন না। এইটা সব থেকে বড় গলদ, এবং এইটা কোথাও এখানে জনসাধারণ আইডেন্টিফাই করেছেন। এবং আমার মনে হয় আগের প্রেস রিলিজেও সেইটা কোথাও ছিল যে ঠিক আছে আমি মহিলাদেরকে নিয়ে কিছু একটা বার করে দিলাম, তোমাদেরকে নিয়ে কোনো কথা বললাম না। বাকিরা যারা আরো বেশি করে অপ্রেসড হচ্ছে, নানান ডাবলি ট্রিপলি অপ্রেসড হচ্ছেন তাদের পরিচয়ের কারণে, কারণ এখানে দলিত মহিলারাও রয়েছেন, এখানে আদিবাসী মহিলারাও রয়েছেন, তিনি গোটাটাই বার করেছেন শহুরে মহিলাদের জন্য, যারা কিছুটা কর্পোরেটে, কিছুটা ডাক্তারিতে, কিছুটা হয়তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ক্লজগুলো খাটে। তিনি শ্রমজীবী মহিলাদের কোনো দাবি নিয়ে কথা বলেননি। অসংগঠিত ক্ষেত্রে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঘটে সেই মহিলা কোথায় বলতে যাবেন সেইটা নিয়ে ওনার প্রেস রিলিজে কোনো বিষয় ছিল না। তো মহিলাদের মধ্যেও তিনি একটি শ্রেণীর মহিলাদেরকে অ্যাড্রেস করছেন যাতে সেখানেও একটি বিভেদ তৈরি হয়, এবং এখান থেকে ধৈর্যের বাঁধ ভেঙে আন্দোলনটি কোথাও রাস্তা থেকে উঠে যায়। এই ধৈর্যের বাঁধকে ভাঙার চেষ্টা সবসময় স্টেট করেছে, তার উল্টো দিকে কোথাও আইডেন্টিফাই করে এইবারে জনসাধারণ কিন্তু এই বিষয়গুলোর উল্টো দিকে কথা বলতে বুঝছেন এবং বলছেনও তাদের আন্দোলনে। 2011 সালে যখন আমাদের রাজ্যে পরিবর্তন হলো, শাসক বদল হলো, তার অনেক আগে থেকেই বহু বুদ্ধিজীবী এই ব্যবস্থাটার সঙ্গে, এই বদল প্রক্রিয়াটার সঙ্গে জড়িয়েছিলেন। সেই বুদ্ধিজীবীরা যদি আজকের বদল প্রক্রিয়ার সঙ্গে স্পেসিফিকভাবে আপনার এবং আপনার সঙ্গী সাথীদের সঙ্গে যোগাযোগ করেন, হয়তো এতদিনে কেউ কেউ করেওছেন, তারা যদি আপনাদের আন্দোলনে প্রত্যক্ষ শরিক হতে চান, যাদেরকে নানাভাবে মানুষ ট্যাগ করে দেয়, হয় কার্যকারণ আছে তার জন্য ট্যাগ করেন, অথবা কার্যকারণ ছাড়া নিজের রাগ থেকে ট্যাগ করেন, এই দুটোই হতে পারে। কিন্তু মানুষের তো একটা তাদের প্রতি একটা ক্রোধের সঞ্চার হয়েছে, তারা তাদের অনেককে বিশ্বাসঘাতক মনে করেন। তারা যদি সামিল হতে চান, তারা যদি আপনাদের সঙ্গে জুড়ে যেতে চান, আপনাদের দাবিগুলির প্রতি তাদের সমর্থন জানান, আপনাদের স্ট্যান্ডটা কি হবে বা কি হচ্ছে সেক্ষেত্রে? দেখুন, আমরা মনে করছি যে এই আন্দোলন যেরকম সাধারণ জনতার আন্দোলন, যেখানে তারা তাদের পার্টি পরিচয় বা যে কোনো পার্টির পতাকার বাইরে সেই আন্দোলনে আসছেন, যে কোনো বুদ্ধিজীবী সেকশনের মানুষের ক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বহু বুদ্ধিজীবী নিজেদের মতন করে এই পার্টির নীতি নির্ধারক সেকশনে না গেলেও খুবই খুবই কি বলবো, মানে একেবারে সামনে এসে সেই পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন বা সেই পার্টির পক্ষে কথা বলেছেন, তার পলিসির পক্ষে কথা বলেছেন, কিন্তু বহু বুদ্ধিজীবী বলেননি। এই আন্দোলনে যে বুদ্ধিজীবীরা র্যাশনালি বিষয়গুলোকে দেখেছেন এবং কোনো একটা দূরত্ব রেখেছেন, একদমই তারা তাদের জায়গা থেকে কোথাও মতামত রেখেছেন, কিন্তু কোনো পার্টির দাস হয়ে কোনো মতামত রাখেননি, বা এটা মনে করেননি যে যে কোনো পার্টির, মানে ওই পার্টি ওই বিষয়টি করছে বলে সেইটি সমর্থনে দাঁড়ানো উচিত, এই ধরনের বুদ্ধিজীবী এই আন্দোলনে আসতেই পারেন। কিন্তু সাধারণ জনতা নিজের আন্দোলন কিভাবে নিয়ে যাবেন সেইটা কোথাও তারা বলে দিতে পারেন না, কারণ এই আন্দোলন সাধারণ জনতা, সাধারণ নারীদের, সাধারণ মানুষদের যারা প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষ, এবং আন্দোলনের গতিবিধি তারা কোথাও বলার জায়গায় বুদ্ধিজীবীরা
থাকেন বলে আমরা মনে করছি না। অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারেন। তারা হয়তো তাদের কাজের জায়গা থেকে কোনো ধরনের সাজেশন দিতে পারেন, যেটা পরবর্তীকালে, সেটা যে কোনো কেউ দিতে পারেন, যে কোনো সাধারণ মানুষও দিতে পারেন, হ্যাঁ, যেটা পরবর্তীকালে এই আন্দোলনের কোনো পলিসি নির্ধারণের জায়গায় গিয়ে কাজে লাগতে পারে। সেই জায়গা থেকে তারা দাঁড়াতে পারেন নিশ্চয়ই, তাদের কথাগুলো আমরা শুনতে পারি নিশ্চয়ই। কিন্তু রাজনৈতিক যে কোনো ধরনের পরিচয়ের সঙ্গে যারা নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, শুধুমাত্র আমি ক্যাম্পেনের কথা বলছি না, কার বিরুদ্ধে কে কি ক্যাম্পেন করছে আমরা জানি, সেটাও রাজনৈতিক পার্টিদের স্বার্থ সেখানে ইনভলভ থাকে যখন এই ক্যাম্পেনগুলো রাস্তায় আসে বা জনসমক্ষে আসে। সেইগুলিকে বাদ রেখে যারা নিজের হিসেবে নিজেরা স্ট্যান্ড নিয়ে কোনো পার্টির পক্ষে দাঁড়িয়েছেন, এরকম বুদ্ধিজীবী ছাড়া যারা রয়েছেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করতে আসতে পারে। টিমচিম, আরজিকর যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটার পর আমি আমার পেশা সূত্রে জানি আমার রাজ্যেই, সারা দেশে তো বটেই, সারা দেশে বদলাপুরের মতো একটা ঘটনা ঘটে গেছে, আমার রাজ্যেও বেশ কিছু মর্মান্তিক ধর্ষণের ঘটনা, নিগ্রহের ঘটনা, অ্যাবিউজের ঘটনা। আমি জানি একজন নারীকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, অ্যাসিড অ্যাটাক হয়েছে। আমি জানি বর্ধমানের একজন মেয়ের গলা কেটে ফেলে রাখা হয়েছিল, তিনি ব্যাঙ্গালোরে কাজ করতে যেতেন, তিনি কাজ থেকে ছুটিতে এসেছিলেন। আমি বলছি আরজিকরের ঘটনাটা অ্যাম্প্লিফাই হলো কেন? আমি আমার প্রেডিকশন গুলো এখানে চাপাতে চাই না, শুধু এইটাই বলছি যে এইটা কি নাগরিক আকর্ষণের চুম্বক কলকাতা শহর সেখানে ঘটেছে বলে, নাকি অন্য কোনো কারণ আছে, নাকি বাঁধ ভাঙার জন্য এইরকম একটা বিন্দু দরকার ছিল? আপনার কি মনে হয় কেন এটা অ্যাম্প্লিফাই হলো? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমাদের দেশে যদি আমরা ডেটা অনুযায়ী দেখি তাহলে দিনে মোটামুটি 90টি ঘটনা ঘটে। প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, এই গোটা 90টি ঘটনায় একটি দিনে রেজিস্টার হয় না কোথাও। সেই প্রথম জায়গাটিতেই সেটি আটকে যায় এবং অনেক দিন বাদে বাদে অত্যন্ত নৃশংসতার কারণে এবং কিছু সোশ্যাল বিষয়ের কারণে কয়েকটি ঘটনা আমাদের কাছে উঠে আসে। ঠিক সেভাবেই আরজিকর যেহেতু একটি নোন হসপিটাল, এটি বোধহয় বর্ধমানের কোনো গ্রামের হাসপাতালে হলে এতটা বেশি করে আমাদের কাছে উঠে আসতো না, কিন্তু কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে আরজিকর যেহেতু একটি নোন হসপিটাল এবং সেইখানে কর্মরতা একজন ডাক্তারের সঙ্গে এই বিষয়টি ঘটে, তার এটি একটি বড় কারণ, যে কারণে এই কেসটি উঠে এসেছে জনসমক্ষে, মিডিয়ার থ্রু দিয়ে উঠে এসেছে। এবং পুলিশ এই কেসটি নিয়ে বা কোর্ট এই কেসটি নিয়ে এই মুহূর্তে অনেক বেশি তৎপরতার সঙ্গে কাজ করার দিকে এগোচ্ছে, যা আমরা খবর পাচ্ছি বা যা আমরা এক্সপেক্ট করছি। করতে বাধ্য হচ্ছে, হ্যাঁ, করতে হবে এই মুহূর্তে যে পরিমাণ একদমই। কিন্তু এই আন্দোলন যেহেতু এই মেসেজটি বারে বারে দিচ্ছে যে এই সিস্টেমের বদল কোথাও দরকার, তার কারণেই আমরা বুঝতে পারছি যে এইটি শুধুমাত্র আরজিকরকে কেন্দ্র করে তৈরি হওয়া এটি আন্দোলন নয়, বা আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন নয়। আমরা যখনই জাস্টিস চাইছি, জাস্টিস দুভাবে চাইছি। একটি অবশ্যই যে আরজিকর কাণ্ডে যারা যারা যুক্ত রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সুবিচার নিশ্চিত করতে হবে, তারা যত বড়ই মাথা হোক না কেন তাদেরকে এই আইনের আওতায় আনতে হবে। কিন্তু উল্টো দিকের জাস্টিসটা কোথাও মনন বদলেরও জাস্টিস, কোথাও বহু সাধারণ মহিলা বারে বারে এটা বলছেন যে একজন তিলোত্তমার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যখন, আমরা আর কোনো তিলোত্তমা দেখতে চাই না এর পরবর্তীকালে। আমরা চাই না যে আবার 12-15 বছর পরে আবার রাস্তায় নেমে আমাদেরকে রাষ্ট্রকে আবার ধাক্কা দিতে হোক। একটা পাকাপাকি সমাধান চাই একদম, যে আপনি কেন কাজ করছেন না। সেই জায়গা থেকেই আমার মনে হয় যে কেস টু কেস যে জাস্টিসের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে কোথাও বেরিয়ে গোটা বিষয়টা বদলের দিকে যাওয়া হচ্ছে। আমরা যখন বলছি যে স্কুলের পাঠ্যক্রমে লিঙ্গ সাম্যের কথা উঠিয়ে আনা হোক, সেখানে যেভাবে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি পড়ানো হয় সেভাবে জেন্ডারকেও পড়ানো হোক, তখন আমরা একদম শিশু মন থেকে কয়েকটি বিষয় উঠিয়ে আনার চেষ্টা করছি, যেখানে আমরা বোঝাতে পারি যে আসলে জেন্ডারের গোটা স্পেকট্রামটা কতটা বড়, তার মধ্যে কি কি বিষয় থাকে, কোনটা অ্যাবিউজ, কোনটা ভায়োলেন্স, কোনটা ডিসক্রিমিনেশন, কোনটা করা যেতে পারে, কোনটা করা যায় না। সেই প্রত্যেকটি বিষয়কে কোথাও এই কাঠামোগত বদলের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং সেখান থেকেই বোঝা যায় যে আমরা কোনো স্পেসিফিক ধর্ষণের ঘটনা নিয়ে কথা বলছি না, কারণ সেটা যদি বলতে হয় তাহলে আমাদের খুঁজে বার করা উচিত যে গোটা দিনে এই 90টা ঘটনা আসলে কোথায় কোথায় হচ্ছে। আমরা তো এখনো আসলে এই ঘটনাটা সমস্ত ঘটনাগুলিকে অ্যাড্রেস করে, আপনি যেটা বলছেন একদমই তাই। একটা কথা, ওই আপনি স্কুল শিক্ষার কথা বললেন বলে সেখানে এটা আসে,
আমরা বয়েজ স্কুলগুলোতে বা আমাদের পারিবারিক পরিসরে খেলার মাঠে আমরা বড় হই, যে যে ছেলেটি আমার মতো নয়, সে তার স্বভাবগত কারণে বা তার বায়োলজিক্যাল কারণে, তার মনস্তাত্ত্বিক কারণে সে আমার থেকে একটু আলাদা, তাকে ছক্কা বলে ডাকতে শিখে আমরা বড় হই। এটাকে আমাদের স্কুলগুলোতে খুব আশকারা দেওয়া হয়, উস্কানি দেওয়া হয়, মোটিভেট করা হয় এমন কথা বলতে। এবং যে মহিলা আমার হ্যাঁতে হ্যাঁ বলল না, যে মহিলা আমাকে কনসেন্ট দিল না, না বলল, যে মহিলাকে আমি আমার অ্যাসপিরেশন যা, সেই অ্যাসপিরেশন অনুযায়ী ধাওয়া করে আমি কখনো ছুঁতে পারবো না, সেই মহিলাকে যৌনকর্মী দাগিয়ে দেওয়া রাস্তার ভাষায়, এটা আমরা শিখে বড় হই। এবং আমরা বুঝে যাই যে সমাজে এটা বলতে পারবো না, কিন্তু চোরাগোপ্তা বলবো, ঠাড়ে ঠোড়ে বলবো, বন্ধুদের আড্ডায় বলবো। আমরা সকলেই এই ব্যবস্থার শরিক, কেউ দায় এড়াতে পারবো না। তো আমার মনে হয় যে পুরুষকে কি শিখতে হবে দেখে এবং ঠেকে, এইটাও অ্যাড্রেস করা জরুরি। আপনি কি বলবেন, আমাদের কি শিখতে হবে? আমি ধরুন যারা শিখতে চায়, যারা শিখতে আগ্রহী, আমি তাদের প্রতিনিধি আপনার সামনে বসে আছি এবং আমি খুব বিনীতভাবে বলছি আমরা শিখতে চাই, আমি শুনতে চাই। পুরুষকে কি শিখতে হবে? পুরুষ কি শেখেনি? পুরুষকে এই মুহূর্তে কোন ব্যাপারগুলি আনলার্ন করতে হবে, নতুন করে কোন ব্যাপারগুলি তার বোঝার পড়ার মধ্যে আনতে হবে, আপনি যদি অ্যাড্রেস করেন। আমার যেটা মনে হয় যে আমরা ছোটবেলা থেকে অত্যন্ত পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে বড় হই। যেরকম আমাদের গোটা সিস্টেমটা পুরুষকে মাথায় রেখে বানানো, আমাদের ওয়ার্ক প্লেস পুরুষকে মাথায় রেখে বানানো, আমাদের স্কুল স্পেস পুরুষকে মাথায় রেখে বানানো, পরিবার তো ডেফিনেটলি পুরুষকে মাথায় রেখে বানানো, সেই জায়গা থেকে আমাদের ভাষাটাও পুরুষকে মাথায় রেখেই বানানো। এই রিসেন্ট ফেজে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটসম্যান থেকে বিষয়টা ব্যাটারে গেছে, কিন্তু বোলার সবসময় ছিল সামহাউ ব্যাটসম্যানই আমরা দেখেছি, বা ক্যামেরাম্যান বলতে আমরা অভ্যস্ত হয়েছি, ক্যামেরা পার্সনে খুব রিসেন্টলি বিষয়টা এসেছে। তার মানে আমরা যেভাবে যে সিস্টেমকে দেখে এসেছি, সেই সিস্টেম আমাদেরকে বুঝিয়েছে যে পুরুষ প্রাধান্য, বাকি সবাই হচ্ছে তার পেরিফেরির মানুষজন, একদম, এবং অপ্রয়োজনীয় কোথাও গিয়ে। পুরুষ যদি মনে করেন যে বিষয়টি এইভাবে যাওয়া উচিত, তাহলে বাকি আর কারোর মতামত সেখানে ম্যাটার করে না, এইটা বলতে আমরা অভ্যস্ত। আমার মনে হয় যে পুরুষরা প্রধানতভাবে, যেহেতু আমরা দেখছি যে পুরুষতান্ত্রিক মানসিকতা পুরুষদের মধ্যেই তৈরি হচ্ছে এবং তাতে মহিলারাও পার্টিসিপেট করেন, কারণ পরিবারের মধ্যে যখন মা ভাই এবং বোনের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, এইটা বোনকে মোটামুটি ইনডাইরেক্টলি বুঝিয়ে যে বড় মাছটি ভাইয়ের পাথে যাবে, তুই তো অন্যের বাড়ি চলে যাবি, একদম, তুই এত মুখরা কেন, তুই অন্যের বাড়িতে সংসার করবি কি করে, একদমই। বা ভাই যে যে জায়গায় পড়াশোনা করতে যেতে চায় তার জন্য কোনো রোকটোক নেই, কিন্তু মেয়ে যদি সেই জায়গায় যেতে চায়, বোন যদি সেই জায়গায় যেতে চায়, তাহলে অনেক কটা প্রশ্নের জবাব দিতে হয়। তুই সেখানে কার সাথে থাকবি, কিভাবে দেখবি, ইত্যাদি। তো সেইখান থেকে কিন্তু মায়েরাও কোথাও এই একই জিনিস তুলে আনতে মানে আনতে গেছেন। কিন্তু এই আন্দোলন থেকে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে বহু সাধারণ মায়েরা এসে বক্তব্য রাখছেন যে মেয়েদের মতো কাঁদিস না, এই কথাটা বলা বন্ধ করতে হবে। তুমি মায়ের মতন হবি না, বা তুই মায়ের মতন করে ন্যাকামো করিস না, এই কথাটা বলা বন্ধ করতে হবে। সেইভাবেই আমার মনে হয় যে পুরুষরা শিখতে চাইছেন যে কিভাবে আমরা নিজেদের মধ্যে যে ধরনের পুরুষতান্ত্রিক কাঠামো রয়েছে, যে ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা রয়েছে, সেগুলিকে অ্যাড্রেস করতে পারি। কারণ আমার মনে হয় এখান থেকে কিন্তু রেটরিক অ্যাম্প্লিফাই করে। আমরা বলতে বলতে আসলে বুঝি না কখন ওইটায় পা দিয়ে ফেলেছি। সেইখানে বারে বারে আলোচনা করা অত্যন্ত জরুরি। আমার মনে হয় কোথাও যেরকম আমার মধ্যেও যে কোনো পুরুষতান্ত্রিকতা ছিল না বা পুরুষতান্ত্রিক মানসিকতা ছিল না, এটা আমি মনে করি না। ব্রাহ্মণ্যবাদের বারবারন্তে পা দেওয়ার জন্য যেমন ব্রাহ্মণ হওয়া জরুরি না, একজন দলিত ব্রাহ্মণ্যবাদী হয়ে উঠতে পারে, ঠিক তেমনি একজন পুরুষ, একজন মহিলা, এমনকি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, তিনি মানসিকতায় পুরুষতান্ত্রিক হয়ে উঠতে পারেন। একদমই। কিন্তু সেই শিক্ষার মধ্যে কোথাও বুঝতে পেরেছি যে আমাকে বারবারে ভাবতে হয়েছে যে আমি যে ধরনের শব্দচয়ন ব্যবহার করছি তার মধ্যে আমি কি কাউকে কোথাও নিচু বা খাটো হিসেবে প্রেজেন্ট করছি। যদি করে থাকি, সেটা যে কোনো লিঙ্গের প্রতিই হোক না কেন, সেই শব্দকে আমাকে বাদ দিতে শিখতে হবে।
কারণ আমার কাছে যে শব্দচয়ন প্রেজেন্ট করা হয়েছে, যে ভাষা প্রেজেন্ট করা হয়েছে, সেটাও সিস্টেমের দ্বারাই আমার কাছে এসেছে। আমি যেরকম কিছু বছর আগে ব্যাটসম্যান বলতেই অভ্যস্ত ছিলাম, এখন সেই শব্দচয়নে ব্যাটার উঠে এসেছে, এখন সেই শব্দচয়নে ক্যামেরা পার্সন উঠে এসেছে। কিন্তু আমরা যদি এই বিষয়গুলোকে আস্তে আস্তে না ব্যবহার করতে শিখি, যেরকম এখন নানান জায়গায় প্রোনাউন ব্যবহার করা নিয়ে বহু ধরনের জোক তৈরি করা হয়, যে আচ্ছা তাহলে এরকম প্রচুর মিম দেখেছি। রিসেন্টলি একটা মিম দেখলাম যেখানে একটি বাসের উপরে লেখা আছে, আই অ্যাম নট আ বাস, আই আইডেন্টিফাই অ্যাজ আ ট্রেন। এবার মুশকিল হচ্ছে এই ধরনের মিমগুলো যত বেশি প্রপাগেট হতে থাকবে, তত বেশি প্রান্তিক লিঙ্গ যৌনতার পরিচয়ের মানুষদের যে কষ্ট, যে আন্দোলন, যে প্রত্যেক দিনের লড়াই, সেটাকে আমরা কোথাও ছোট করতে করতে যাচ্ছি। কারণ পুরুষ এবং মহিলা যেহেতু সিস্টেমের বাইনারির মধ্যে পড়েন, তারা যে ধরনের শোষণের শিকার হন, তার থেকে বহু বেশি শোষণের শিকার হন প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষরা। তারা তাদের নিজের পরিবারকে বিশ্বাস করতে পারেন না। তাদের নিজের পরিবার তাদেরকে নিয়ে যে ধরনের ডিসিশন নেন, সেই ডিসিশনগুলো অত্যন্ত প্রবলেম্যাটিক। তাদেরকে জোর করে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়, মনে করা হয় যে তাদেরকে এই বাইনারির মধ্যে চিকিৎসার থ্রু দিয়ে ঢুকিয়ে নেওয়া যাবে, এবং সেটা অত্যন্ত কষ্টকর একটি জীবন। সেই প্রত্যেকটি জীবনের যে লড়াই, তাকে যদি আমরা এই ধরনের জোকগুলো ব্যবহার করতে থাকি, তাহলে আমরা প্রত্যেক মুহূর্তে ছোট করতে করতে চাই। এবং কোথাও এটা বুঝতে হবে যে ভালো মানুষ হয়ে ওঠার যে প্রক্রিয়া, তাতে আমরা যত বেশি ইন্টেনশনালি মানুষকে হার্ট করার থেকে বিরত থাকতে পারবো, এইটা কনসিয়াসলি নিজের মধ্যে তৈরি করতে পারবো, যে আনইনটেনশনালি প্রচুর মিস্টেক আমাদের দিয়ে হতে থাকবে, কিন্তু ইন্টেনশনালি কনসিয়াসলি আমরা যেন বারে বারে অ্যাক্টিভলি এটা চেষ্টা করি যে আমরা কাউকে কোথাও আঘাত করব না। রিমঝিম, আমার দুটো প্রশ্ন অবশিষ্ট রয়েছে। চান্দাদো ধান্দালো, এইরকম একটা ব্যবস্থা আমরা দীর্ঘদিন দেখেছি রাজনীতির জায়গায়। সেই টাকায় রাজনৈতিক দলগুলো চলে, তারা সাস্টেন করে, তারা উজ্জীবিত হয়, তারা নানা রকম ক্যাম্পেইন করে, সেই টাকাটা নানাভাবে খরচ করে সুপরিকল্পিতভাবে। এই আন্দোলনে তো কোনো চান্দাদো ধান্দালো সিস্টেম নেই। মানুষের কাজ আছে, প্রান্তিক মানুষের কাজের চাপ আরও অনেক বেশি, কারণ তাদের কাজে না ফিরলে নাম কাটা পড়ে যাবে। এবং চিকিৎসক গোষ্ঠীর কথা বলবো, তারা তাদের ব্যবস্থাটার সংস্কার চাইছেন, খুব জরুরি। যেমন আমরা এতদিন জানতাম আমাদের শিক্ষা ব্যবস্থাটা পচাগলা হয়ে যাচ্ছে, তার নানা দিক আমরা দেখতে পেরেছি। এখন আমরা জানতে পারলাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটারও এমন অবস্থা যা আমরা অনেকেই কল্পনা করতে পারিনি। ফলে সেই স্বাস্থ্য ব্যবস্থার যারা একদম অভ্যন্তরীণ লোকজন, তারা সেই ব্যবস্থাটার সংস্কার চাইছেন। যদি একটা সমঝোতা তৈরি হয়, সেই ব্যবস্থাটার একটা সংস্কার সাধন সম্ভব হয় সরকারের সাথে কথা বলে, তাহলে চিকিৎসকরা তাদের কাজে ফিরে যাবে। কেননা তাদের গোষ্ঠী স্বার্থটা সাময়িকভাবে হলেও সমাধান হবে। গোষ্ঠীর যে চাহিদাটা, তাদের হয়তো নিরাপত্তা কিছুটা সুনিশ্চিত হবে, তাদের ব্যবস্থার অভ্যন্তরীণ সংস্কার হবে, সেখানে ভোট হবে। কিন্তু এই নাগরিক প্রেশারটা, সেক্ষেত্রে এই নাগরিক আন্দোলনটা, মানুষের এই স্বতঃস্ফূর্ততাটা, যেখানে অর্থের যোগান নেই, যেখানে কোনো সুপরিকল্পনা নেই, যেখানে স্ক্যাটার্ড একটা ব্যবস্থা, সুপরিকল্পনা নেই কথাটার মধ্যে আমি কোথাও ছোট করতে চাইছি না। আমি বলছি যে সেই সাংগঠনিক শক্তিটা নেই, যেখানে ফেসবুকে সকলে কথা বলছে, যেখানে মানুষ মানুষের সাথে ফোনে কানেক্ট করছে, করে একটু স্ক্যাটার্ডভাবে বিষয়টা মানুষের এক ধরনের মানসিক তাগিদ থেকে তৈরি হচ্ছে। আমি বলছি এই তাগিদটা কতদিন, এবং আমরা তো একটা কথা প্রায়ই বলি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। সেক্ষেত্রে এই তাগিদটা কতদিন ধরে রাখা সম্ভব হবে, কতদিন মানুষকে পথে পাওয়া যাবে। কোথাও গিয়ে যদি চিকিৎসকরা সরকারের থেকে ভরসা পেয়ে যান, তাহলে কি এই নাগরিক আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা, যে গণরোষের চেহারাটা দেখছি, সেটা ম্রিয়মাণ হয়ে যাবে, সেটা ম্লান হয়ে যাবে? কি মনে হয়? আমার কোথাও মনে হয় যে চিকিৎসকরা মোটামুটি এই কেসটা যখন থেকে মিডিয়াতে এসেছে তখন থেকেই আন্দোলনরত রয়েছেন। 9 তারিখ থেকেই আমরা বিষয়টি দেখতে পেয়েছি। তারা তাদের কলেজে কথা বলা শুরু করেছেন, তারপরে বহু অন্যান্য কলেজ থেকে মানুষজন পার্টিসিপেট করেছেন, যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত এমন মানুষজন পার্টিসিপেট করেছেন। 10 তারিখ বা 11 তারিখ থেকে নাগরিক যখন পথে নামেন,
তখন তাদের দাবি শুধুমাত্র ডাক্তারি বা আরজি করের ক্ষেত্রে কি হবে সেই জায়গায় সীমিত আর থাকেনি। তারা গোটা নারী আন্দোলন এবং নারীদেরকে মাথায় রেখে একজন নারীর পক্ষে যে যে বিষয়গুলিকে পাওয়া অসম্ভব হয়ে গেছে, তার মধ্যে অনেক ব্রডলি যদি বলা হয় তাহলে নারী স্বাধীনতা, সেই গোটাটার পক্ষে তারা নেমেছেন এবং বারে বারে এরকম দাবি করেছেন যে এইগুলি শুধুমাত্র একটি পেশার সঙ্গে সঙ্গত নারীদের জন্য নয়, বহু পেশার সঙ্গে যুক্ত নারীদের জন্য তৈরি হয়েছে এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার পরিচয়ের মানুষদের জন্য তৈরি হয়েছে। আমার মনে হয় যে ডাক্তারদের আন্দোলন এবং নাগরিক আন্দোলন এটি কোথাও একসাথে এসে দাঁড়াতে পেরেছে এই জায়গায় রাষ্ট্রের গোটা কুপরিকল্পনার বিরুদ্ধে। সে বারবার গোটাটাকে প্রশ্ন করেছে, কারণ এই ডাক্তারদের মধ্যেও যে ধরনের দাবি উঠে এসছে এবং নাগরিক সমাজের মধ্যে থেকে যে ধরনের দাবি উঠে এসছে, কিছু দাবি সেখানে কমনও রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে দুটি আন্দোলন আসলে দুটি বিভেদ নয়, একসাথেই আসার কোথাও চেষ্টা করছে, সমন্বয় রয়েছে। একদম। ডাক্তাররা যখন অবস্থান করছেন তখন 10 থেকে 15,000 মানুষ সেই জায়গায় উপস্থিত হচ্ছেন, তারা আশেপাশের যে অফিসগুলি আছেন সেখান থেকে খাবার পাঠাচ্ছেন, ডাক্তারদের না চাইতেই সেই বিষয়গুলি পাঠাচ্ছেন। ভোরে ভোরে আমি যেহেতু সেই জায়গায় যেতে পারছি, আমি দেখতে পাচ্ছি যে ভোরে ভোরে প্রচুর টয়লেটের ব্যবস্থা হচ্ছে, সেখানে প্রচুর জলের ব্যবস্থা হচ্ছে। ওখানে একটি ক্যাম্পাস থেকে বলা হয়েছে যে রান্না করে খাবার নিয়ে আসা হবে। একজন মহিলা সেখানে মোটামুটি 70 লিটার লেবুর জল পাঠিয়েছেন। এই ধরনের বিষয়গুলো স্বতঃস্ফূর্তভাবে নাগরিকরা করছেন। তার মানে তারা কোথাও মনে করছেন যে এটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নয়, কারণ এই আন্দোলন থেকেও যে দাবিগুলি উঠে আসবে সেগুলিও যেরকম ইম্পর্টেন্ট, আমরা যারা রাস্তায় নেমেছি সেই দাবিটা পূরণ হলে কোথাও গিয়ে আমাদের বড় দাবিটার একটা অংশ বিশেষ পূরণ হবে। একদমই, কিন্তু অংশ বিশেষই পূরণ হবে। তারা এটাও মনে করছেন যে নাগরিক আন্দোলনের যে দাবি, যে ধরনের স্লোগান উঠে আসছে, যেভাবে রাত দখলের পক্ষে মানুষজন দাঁড়াচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে যে নাগরিকরা মনে করছেন না যে শুধুমাত্র ডাক্তাররাই তাদের একমাত্র অংশ, বা শুধুমাত্র ডাক্তাররা কতদূর কি পেতে পারছেন তার উপরেই গোটা আন্দোলন রয়েছে। এইটা কোথাও আমার মনে হয় খুবই পজিটিভ একটি বিষয়। এবং কোথাও এই যে এতদিন ধরে নারীদেরকে নিয়ে, প্রান্তিক লিঙ্গ যৌনতার পরিচয়ের মানুষদেরকে নিয়ে কথাগুলো চেপে রাখতে বাধ্য হয়েছিল সমাজ, সেই কথাগুলো, সেই আলোচনাগুলো বারে বারে এই আন্দোলনের কারণে উঠে আসছে। এবং মনে হয় যে এই আন্দোলনের ভবিষ্যৎকে যদি মাথায় রাখা হয়, এই আলোচনাগুলো চালিয়ে যাওয়া অনেক বেশি জরুরি। যে যে জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মানুষরা এই পার্টির ব্যানার থেকে বেরিয়ে এসে আন্দোলন করছেন, তাদের মধ্যে আলোচনা হওয়া যথেষ্ট জরুরি। এখনো হয়তো আমরা 10 থেকে 20% দাবির দাবি দেখতে পেয়েছি, দাবির কথা জানতে পেরেছি। এখনো হয়তো 80% দাবি আমাদের সামনে আসেই বাকি রয়েছে। কিন্তু আমরা যদি আলোচনাটুকু বন্ধ করে দিই তাহলে সেই 80% দাবিও আমাদের কাছে উঠে আসবে না। সেই কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা নিশ্চয়ই ডাক্তারদের আন্দোলনের নিঃশর্ত সমর্থনে দাঁড়াচ্ছি, তারা যে দাবিগুলি করছেন তার সমর্থনে দাঁড়াচ্ছি, তাদের আন্দোলনের সমর্থনে দাঁড়াচ্ছি, কিন্তু আমরা যে ধরনের গোটা সিস্টেমিক চেঞ্জের কথা বলছি সেটা ভুলে গেলে কোথাও চলবে না। রিমঝিম, আপনি সুবক্তা, আপনার বক্তব্যে কোথাও উদগ্র দক্ষিণপন্থা, ধর্মীয় মৌলবাদ, প্রাদেশিক সংকীর্ণতা এগুলির কোনো ছায়া নেই। আপনার আদর্শ, আপনার চিন্তাভাবনা জলের মতো সহজ, স্পষ্ট এবং ঋজু। আমরা তো ভারতবর্ষের জন্য এরকম রাজনৈতিক নেতা খুঁজছি, চাইছি, ভাবছি যে তাদেরকে আমাদের দরকার, আমাদের গোটা ব্যবস্থাটা সংস্কারের জন্য। এরপরে যখন আমি আপনার সঙ্গে আবার একটা দীর্ঘ সংলাপে বসার সুযোগ পাবো, তখন কি রাজনীতিবিদ রিমঝিমের সাথে কথা বলবো, নাকি আপনি নাগরিক আন্দোলনের একজন প্রতিনিধি হয়েই থাকতে চান? আমি প্রথম থেকেই যেটা মনে করছি সেটা হচ্ছে যে গোটা নাগরিক আন্দোলনে যত সাধারণ বাড়ির মেয়েরা পার্টিসিপেট করেছেন, যত সাধারণ নাগরিক পার্টিসিপেট করেছেন, তাদের সবারই রাজনৈতিক ভাষ্য রয়েছে। তারা যে দাবিগুলি নিয়ে আসছেন সেই প্রত্যেকটি রাজনৈতিক দাবি। আমরা ছোটবেলা থেকে রাজনীতিকে খুবই এক চোখে দেখতে অভ্যস্ত হয়েছি। আমরা মনে করি যে রাজনৈতিক শুধুমাত্র সেই কথাগুলি যেগুলি সংসদে বলা হয়, কিন্তু আমি দৃঢ়ভাবে এটা মনে করি যে সংসদের ভিতরে প্রশ্ন করা যেরকম জরুরি, বাইরেও প্রশ্ন করা, জনজীবনে প্রশ্নগুলোকে তুলে আনা জরুরি, অত্যন্ত জরুরি। এবং এখানে মনে হয় যে
একমাত্র যে আমার কোনো রাজনীতি উঠে আসছে সেইটাই বিষয়টি নয়, একদমই কারণ নয়, এখানে একদমই নয়। এখানে যে ধরনের কথা উঠে আসছে সেখানে দলিত মানুষরাও নিজেদের কথা নিয়ে আসছেন, যারা আদিবাসী মানুষ রয়েছেন তারা তাদের কথা নিয়ে আসছেন, এবং বারে বারে শ্রমজীবী শ্রেণীর তরফ থেকে বহু দাবি উঠে আসছে। আমার মনে হয় যে যতজন সাধারণ নাগরিক এখানে রয়েছেন, এই আন্দোলনে পার্টিসিপেট করেছেন, আমি তাদের মধ্যে একটি নিমিত্ত মাত্র। আপনার এই কথাকে আমি পূর্ণ সমর্থন করছি, কিন্তু এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমার প্রশ্নটা আরও একবার আমি আপনার সামনে রাখছি। আপনি অবশ্যই একটা রাজনৈতিক প্রকল্পের প্রত্যক্ষ শরিক। যে রাজনৈতিক প্রকল্পটা যদি বজায় থাকে, বজায় রাখা যায়, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যদি এই চাপ রাখে, তবে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণ সংস্কার হতে বাধ্য। এবং এটা সংসদীয় ওই ঘেরাটোপের বাইরে এই রাজনীতিটার বৈকল্যই শাসকের এই শক্তির কারণ, শাসকের এই অসুয়ার কারণ। যত নাগরিক স্বর দৃঢ় হবে, যত মানুষ চাপ তৈরি করতে পারবে, যত মানুষ রাজনীতির নেতাকে জনপ্রতিনিধি, সিভিল সার্ভেন্ট এটা ভাববে, তাদেরকে মাথায় না তুলে, তত রাষ্ট্রের লাভ, গণতন্ত্রের লাভ, প্রান্তিক মানুষের লাভ। এবং আপনি সেই লাভের জন্য জনগণের একজন অংশ মেনে নিয়েই বলছি, আপনি কি সংসদীয় রাজনীতিতে আসবেন? সাধারণ মানুষ যেহেতু সংসদীয় রাজনীতি দিয়ে গোটা বদলটা মনে করেন সম্ভব বলে, সেখান থেকে এই ডিসিশনটা কতটা আমার উপর রয়েছে সেইটা আমি ভেবে দেখার পর্যায়ে রয়েছি। আচ্ছা, সাধারণ মানুষ যদি মনে করেন যে যাওয়া জরুরি, তাহলে সংসদীয় রাজনীতিতে যাব কিনা সেটা ভেবে দেখতে পারি, কিন্তু গেলে কোন দল? এই মুহূর্তে দাঁড়িয়ে তো ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে দলগুলি রয়েছে তার মধ্যে কোন তাদের দলকে, মধ্যে কারোকের উপর আমার তো ভরসা নেই, সুতরাং সেই কাছাকাছি কারণেই কাছাকাছি কোন দল, যে কোনো দল দলই কাছাকাছি নেই এই মুহূর্তে। ঠিক গোটা সংসদীয় রাজনীতিতে যারাই পার্টিসিপেট করেছেন সেই কারণেই আন্দোলন থেকে তাদেরকেও তফাৎ যেতে বলেছিলাম, বারে বারেই আমার প্রোফাইল থেকেও বলেছি, এবং সাধারণ জনগণও সেই একই জিনিস বারে বারে বলে গেছেন। সেখান থেকেই বলছি যে এটা গোটাটা আমার উপর নির্ভর করছে না যে আমি সংসদীয় রাজনীতিতে যেতে পারবো কিনা। সাধারণ জনগণ যদি মনে যা করেন চাইছে তার উপর, সেখান সেখানে থেকে তো ভেবে একটা দেখতে প্রশ্ন পারি। আসে রিমঝিম, সেটা হচ্ছে যে তার মানে কি একটা নতুন দল তৈরিরও একটা শূন্যতা তৈরি হয়েছে না, যে এত প্রতিবাদী মানুষ, এই আইডিয়া, এই রাষ্ট্র বদলের ধারণা, এই ধারণাটাকে ধারণ করবে, সব ধরনের মানুষকে জায়গা দেবে। এই আপনি বলছেন যে কোনো রাজনৈতিক দলে আপনার আস্থা নেই, এই পরিচ্ছন্ন একটা ম্যানিফেস্টো থাকবে যেটা অল ইনক্লুসিভ, যেটা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, এমন একটা রাজনৈতিক দল তৈরি কি সময়ের দাবি নয়? যদি সংসদীয় রাজনীতিকেই প্রধান ধরে কথা বলা হয় তাহলে সেটা আকাঙ্ক্ষিত অবশ্যই, অত্যন্তভাবে মুশকিল, অত্যন্ত কঠিন হয়তো, কারণ প্রত্যেকটি সংসদীয় দল বারে বারেই ওই একই লুপের মধ্যে ঢুকে পড়ছে, ভিশিয়াস সার্কেলের মধ্যে ঢুকে পড়ছে। কিন্তু এটা কঠিন হতে পারে, ইম্পসিবল বলে মনে করছি না। সাধারণ জনগণ যদি মনে করেন যে এই ধরনের দল তৈরি করা জরুরি, যেহেতু এটি ইম্পসিবল নয়, এটি মুশকিল, কিন্তু কোথাও গিয়ে এমন নয় যে অসম্ভব, তারা নিজেদের মতন উদ্যোগ নিশ্চয়ই নিতে পারেন, এবং সেটা অবশ্যই স্বাগত। মানে আমরা তো সবাই দেখতে চাই যে এরকম একটি দল তৈরি হোক যার উপর ভরসা করে পজিটিভ ভোট আমরা দিতে পারি, অ্যান্টি ইনকামবেন্সি না ভোট আমাদেরকে না দিতে হয় প্রত্যেকবার। ঠিক ঠিক। রিমঝিম, আপনাদের আন্দোলনের অভিমুখ, তার প্রতি পূর্ণ সলিডারিটি সমর্থন জানিয়ে আপনার রাজনৈতিক অভিপ্সা, তা সংসদীয় হোক অসংসদীয় হোক, যেহেতু তা জনমুখী, যেহেতু তা প্রান্তিক মানুষের পক্ষে যায়, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আজকের এই পর্বটা আমরা শেষ করছি। আপনার সঙ্গে আমরা, আমাদের এই প্ল্যাটফর্ম, আমাদের সহকর্মীরা, আমরাও আপনাদের সঙ্গে পায়ে পায়ে পথ হাঁটছি।